তার মধ্যেও আপনি আমার জন্য সময় করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই, এবং আসসালামু আলাইকুম আক্তার ভাই, আমাদের আজকে বিজ্ঞ আলোচক এবং আপনার দর্শক শ্রোতা মণ্ডলীকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমি মামুন ভাই, বাংলাদেশ মানে ভারতের পার্লামেন্টে ইন্দিরা গান্ধীর নাতি একটা কথা বলেছে। এই আলোচনাটা নিয়েই আমাদের গতকালকের আমরা আলোচনাটা শুরু করেছি। আমি ইচ্ছা করি আপনার জন্য মামুন ভাই, আপনার জন্য আমি ভিডিও ক্লিপটা আবার একটু শো করি। মামুন ভাই, একটা কথা, গত 55 বছর যাবত আমরা বলি এটা ভারতের দয়া, ভারতের অনুদান, ভারতের মানবিকতা, ভারত উদারতা দেখিয়েছে। আর আজকের বলে কূটনীতির মানে ষড়যন্ত্র। কি করেছে নিক্সনের সাথে লাইন বাই লাইন আমি জানি, কিছু কিছু শেয়ার আমি আপনার সাথেও করেছি। এখন কি আর আমাদের গত 55 বছরের এই বস্তা পচা ন্যারেটিভ দ্যাট ভারত মানবিক দিক থেকে ভালোবাসা আমাদেরকে একেবারে কোলে তুইলা স্বাধীনতা হাতে তুইলা দিয়ে গেছে, এই যে একটা ন্যারেটিভ আওয়ামী সওয়ালরা, কুত্তার বাচ্চারা তারা দিছে গত 55 বছরে, এই ন্যারেটিভটা এবং প্রিয়াঙ্কা গান্ধীর এই কমেন্টটা সম্পর্কে আপনার মানসিকতা, আপনার অনুভূতি, আপনার রিয়াকশনটা আমি বুঝতে চাচ্ছি। অ্যাডভোকেট কাজী মামুন। আচ্ছা, ধন্যবাদ জাকব ভাই। আসলে এটা তো এতদিন পরে ওনারা স্বীকার করলো, কিন্তু আমরা অনেক আগেই এগুলো জানি বিষয়গুলোকে, যে ভারত তার নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্যে তারা 47 থেকেই জওয়াহরলাল নেহরু নিজেও বলেছিল, এটা একটা সাময়িক তাকে তারা মেনে নিয়েছিল, তারা কখনো এটা মানে নাই। এবং জওয়াহরলাল নেহরুর যে অখণ্ড ভারত নীতিটা ওই সাউথ ব্লক এখনো তারা এটা ফলো করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে অনেক আগে আমি পড়েছিলাম যে অগাস্ট মাসের দিকে ফার ইস্ট ইকোনমিক রিভিউ ইন্ডিয়া রিমেম্বার পত্রিকার নামটা ইংলিশে, তো পড়েছিলাম যে তখন ইন্দিরা গান্ধীকে অ্যালার্ট করে দিয়েছিল যে বাংলাদেশের যুদ্ধটা যদি ওয়েলফেয়ার ওয়ারে চলে যায় তাহলে এই অঞ্চল মানে পশ্চিম বাংলা, আসাম এইগুলো হাতছাড়া হয়ে যাবে। তো ওটা অ্যালার্ট করে দিয়েছিল যে এটাকে যেন তারা খুব তাড়াতাড়ি মুক্তিযুদ্ধকে সংক্ষিপ্ত করে যেন এটা দখল করে নেয়, ওটার একটা ইঙ্গিতের লেখা ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তৎকালীন মুজিবনগর সরকার যেই দুর্বলতার কারণেই হোক না কেন, তারা একটা প্রবাসী সরকারের মধ্যে মাওলানা ভাসানীকে উপদেষ্টা মন্ডলীর সভাপতি করেছিল, একবার তাকে পাবলিক সে নিয়ে এসেছিল। কিন্তু প্রশ্নটা হলো যে সিরাজ শিকদারও দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ করছিল, প্রগতিশীল বামপন্থী কাজী জাফর সহ মেনন রাও তারাও চেষ্টা করেছিল, কিন্তু তাদের পছন্দ ছিল মানে মানে সোভিয়েতপন্থী যে মনির সিং বা মুজাফর, তাদের যে একটা অ্যালায়েন্স ছিল, তাদেরকে তারা মুক্তিযুদ্ধে বিভিন্ন জায়গায় তাদেরকে স্পেস দেওয়ার চেষ্টা করছিল। ইভেন অলিয়াতেও গেছিল ইন্ডিয়া, তাকেও স্পেস দেওয়া হয় নাই। এখন তাদের ইচ্ছা একরকম ছিল, তার মানে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল 57 যে মাওলানা ভাসানী বলেছিল যে কাকমার সম্মেলন অ্যালার্ট করে দিয়েছিল আসসালামু আলাইকুম। এরপরে আপনি যদি দেখেন যে এই যে আগরতলার ষড়যন্ত্রে তো শেখ মুজিব ছিল না, এখানে আপনারা এটা আপনার আজকে আমাদের যে সমালোচক আছে আক্তার ভাইও জানেন, এই যে কমান্ডার মুজাফর ছিল মজ্জেম, তারা যেভাবে চিন্তা করছিল পাকিস্তানের যে আমাদের নেভাল ইসের, তো অনেকেরই আকাঙ্ক্ষা ছিল এটা টিকবে না। আর লাহোর রেজুলেশনের যে আকাঙ্ক্ষাটা ছিল যে অনেকগুলো স্বাধীন রাষ্ট্র হবে, আর জিন্না সাহেবের 46 এর যে দিল্লিতে তারা একটা চেঞ্জ করলো যে ওটা বলছে ওটা ভুল হয়েছে, এটা জিন্না সাহেবের এটা ভুল, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, বদরুদ্দোল্লা অনেক লেখা আছে। কিন্তু আমাদের প্রশ্নটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধ কি চলমান প্রক্রিয়া, মাঝপথে থামিয়ে দিয়ে জান ওসমানীকে বাদ দিয়ে এবং সেইখানে মানে তারা পাকিস্তানকে বাধ্য করলো, পাকিস্তান সারেন্ডার করলো এবং ইস্টার্ন কমান্ড ভিক্টরি দিয়ে পালন করে, কাজেই এইটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধ ছিনতাই হয়ে গেছে। তো সেইখানে যদি আপনি বলেন খন্দকার মুস্তাকের প্রায় গৃহবন্দীর মতোই ছিল, মুস্তাক সাহেবের পলিটিক্সটা ভিন্ন ছিল, তো কাজে সেইখানে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তারও কোনো ভূমিকা ছিল না। এটা ছাড়াও আপনি দেখবেন জাফরুল্লাহ ভাই সেও বলেছিল যে তার হেলিকপ্টারে যে গুলি করা হয়েছিল এটা কর্তৃক গুলি করা হয়েছিল, এখানে নিয়ে করছিল। কাজে এইটা এখন সম্পূর্ণ এটাকে তারা চারিদিকে ঘেরাও করে ফেলছিল। এবং শেখ মুজিব যখন নাকি তাকে তখন তাকে ছেড়ে দিল, এয়ারপোর্টে যখন গেল হিথ্রো এয়ারপোর্টে, তখন আমাদের যে বিবিসির যে সাংবাদিক ছিলেন কি রহমান জানি, তো ওনারও অনেক বই লেখা, উনি বলছেন যে তখন অ্যাড্রেস করছিল যে ইয়োর এক্সেলেন্সি। তখন শেখ সাহেব বলে, তো আমাকে ইয়োর এক্সেলেন্সি কেন বলছেন? বলে আপনি তো রাষ্ট্রপতি হয়েছিলেন। তখন শেখ মুজিব বলছিল হ্যাঁ যে
চাইলাম স্বায়ত্তশাসন, পেয়ে গেলাম স্বাধীনতা, এটা সত্য কথা। তো এইগুলো অনেক কথাগুলো আমরা জানি। শেখ মুজিব নিজেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, কখনো মুক্তিযুদ্ধের জন্য সে তৈরিও ছিল না, আর পৃথিবীর কোনো ইতিহাসে প্রধান সেনাপতি যুদ্ধের আগে সারেন্ডার করে নাই। যে এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু তার মানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এটা ভুল ছিল না। এবং 70-এর নির্বাচনটাও সবাই যেভাবে অংশগ্রহণ করেছিল, মাওলানা ভাসানী তখন বলেছিল ভোটের আগে ভাত চাই, হ্যাঁ, তারপরেও উনি নির্বাচন অংশগ্রহণ করেছিল। পরবর্তী তারা বামপন্থী অনেকেই প্রত্যাহার করে। এরপরে আপনি জানেন বিরাট বড় যে সাইক্লোন হয়, মানে লক্ষ লোক মারা যায়, তেমন যায় নাই। কিন্তু তার মানে এই নয় যে আজকে যদি জামাত ইসলামী এবং অন্যরা তাদের ভুল তো স্বীকার করেই না, তারা বলে এই যে আমরা ভাই আমি একটা কথা বলি, প্রিয়াঙ্কা গান্ধী এবং আপনার ন্যারেটিভ যদি সত্য হয়, তাইলে এর সাথে জামাতের ভুল জড়ায়েন না, তাইলে আপনারাই আপনাদেরকে কন্ট্রাডিক্ট করেন, ওদিকে যায়েন না। আমি আজকের ওদিকে যাব না, আমি ওটার ভিতরে যাব না। আমি বললাম প্রিয়াঙ্কা গান্ধীর কথাটাকে যদি আপনি মূল্যায়ন করেন, তাইলে মুক্তিযোদ্ধাদের ভিতরে একটা ডিভিশন করতে হয়। আপনিও একজন মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধ ভারতের তাবেদারি করার জন্য করেন না, আপনি মুক্তিযুদ্ধ করছেন বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম বাংলাদেশ করার জন্য। আপনি বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করছেন, জীবন বিলায়া দিচ্ছেন, রক্তক্ষরণ করছেন নিজের স্বাধীনতার জন্য, ভারতের জন্য গোলামি করার জন্য, গোলা বারুদ তৈরি আর ভারতের ডাকাতি আর ভারতের দখলের জন্য না, এবং ভারত কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবীদের মারার জন্য আপনি মুক্তিযুদ্ধ করেন নাই। কিন্তু কথাটা হইল যে প্রিয়াঙ্কা গান্ধী এখন পার্লামেন্টে দাঁড়ায় যদি বলে যে আমরা কূটনীতি করছি, কূটনীতি মানে পার্ট অফ ষড়যন্ত্র কইরা এটা দাঁড়াইছি, আমি খাঁটি বাংলায় যদি বলি আনুষ্ঠানিক বিয়ের আগে বাচ্চা বানায় ফেলাইছে ষড়যন্ত্র কইরা, আমার কথাটা কি খুব ভুল হইতে যাবে মামুন ভাই? না, আপনার প্রশ্নটা যেভাবে করছেন সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, মানুষ যাতে কনফিউশন না হয়। আমাদের আকাঙ্ক্ষাটা সঠিক ছিল, কিন্তু আমাদের হয়ে গেছে। এতদিন আওয়ামী ঘরানার আওয়ামী বামরা এটা স্বীকার করে না, তাদেরকে মানে জুতা মারা উচিত। এই দেখো ওই প্রিয়াঙ্কা কি বলছে, এই মনি সিং গংরা, আমি তাদের কথা বলছি। ওকে, আরেকটা কথা আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে দুই শ্রেণীর মুক্তিযোদ্ধা আছে। এক শ্রেণীর যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার্থে স্বাধীন দেশের জন্য যুদ্ধ করেছে। আর একটা গ্রুপ মুক্তিযোদ্ধা আছে, তারা কারা মামুন ভাই? শোনেন, আপনি যেটা বলছেন, আপনি কমরেড সিরাজ শিকদার আপনার বরিশালের পেয়ারা বাগানে প্রায় 50,000 মুক্তিযুদ্ধ সম্বন্ধ করছিল, তো এইটাকে কেউ ন্যারেটিভ করে না। মামুন ভাই আপনি ওইদিকে যায়েন না, বাংলাদেশের মুক্তিযোদ্ধার দুইটা গ্রুপ, অন্য গ্রুপটা কারা? এই যে বিপ্লবী মুক্তিযোদ্ধা আমরা, আমার কথা আবার প্রশ্নটা আপনি ঠিক মতো শুনেন নাই, আবার শুনেন। এক গ্রুপ হচ্ছে বাংলাদেশের মুক্তির জন্য, জনগণের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধার নামধারী আরামজাদারা বিএলএফ করছে, রক্ষী বাহিনী করছে, মুজিব বাহিনী বানাইছে ভারতের স্বার্থ রক্ষা করার জন্য। না, এরা মুক্তিযোদ্ধা, এরা হলো ভারতের গোলামীর চুক্তিযোদ্ধা। ওকে, সো তারা হলো চুক্তিযোদ্ধা। ওকে, ভারতের গোলামীর জন্য চুক্তি করছে তারা। ওকে ওকে, এখন এক্ষেত্রে তাহলে আপনি বলছেন একটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, ত্যাগ স্বীকার করছে, আর অন্যটা হচ্ছে চুক্তিযোদ্ধা। ভালো শব্দ ব্যবহার করছেন, আমি শব্দটা মনে রাখবো। এবার মেজর আক্তার আপনার কাছে আসি। মামুন ভাই তার ন্যারেটিভ অনুযায়ী গতকালকের আমি, আপনি, হাসিন ভাই আমরা কথাটা বলেছি। কথাটা কেমন যে মুক্তিযোদ্ধাদের ভিতরে একটা গ্রুপ মুক্তিযুদ্ধ করেছে। আমি গতকালকে আমার জীবনে আমি ভিডিও করার, এই লাইভ অনুষ্ঠান করার পরে আমি কোনোদিন আর এই আমার ভিডিও আমি দেখি না একটা কারণে, যা বলেছি মুখ থেকে বের হয়ে গেছে, এটাকে আর বের করে আনা যাবে না। যা বলেছি গতকালকের আমার আর আপনার একমত দ্বিমত না কিছু, এক কথাকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করছি, আমি চিন্তা করছি, পর্যালোচনা করছি। আক্তার ভাই, আমি যদি ওটা না করতাম এটা অতি ফেয়ার হইতো না। আপনি বলছেন সিকিমের দিকে তাকায়া দেখেন, আপনি বলছেন ইউক্রেনের দিকে তাকায়া দেখেন, আপনি বলছেন লেবাননের দিকে তাকায়া দেখেন। আক্তার ভাই, চমৎকার উদাহরণ ছিল, এটা ভালো ছিল। কারণ
নিজেদের দেশের মধ্যে যখন বেঈমান ঢুকে তখন পরিস্থিতি কুর্দিদের মতো হয়, তখন পরিস্থিতি লেবাননের মতো হয়, তখন পরিস্থিতি ইউক্রেনের মতো হয়, তখন পরিস্থিতি সিকিমের মতো হয়। আক্তার ভাই, আপনি শুনলে অবাক হবেন, সিকিমের যখন লেন্দুব দর্জিকে দিয়ে 1975-এ ইন্ডিয়ার সাথে অ্যাড করা হয়, যত রিফিউজি সিকিমের ওখানে ছিল 2/3 রিফিউজি ছিল নেপাল থেকে ধার করা, ভুটান থেকে ধার করা, এরা সিকিমেরও ছিল না, অথচ ওখানে নেওয়া হয়েছিল। আমি আপনার ওয়ার্নিংটা বুঝেছি যে স্বাধীনতার নামে উস্কাইয়া দেওয়ার পরে সেখানে গৃহযুদ্ধ তৈরি করে দেওয়া হয়। এখন একটা কথা দেখেছেন কিনা, ইউক্রেনে যুদ্ধে যে টানন পোড়ন, ওখানে টানন পোড়নটা আসলে স্বাধীনতাকামীদের না, ওখানে দুইটা গ্রুপ আছে। এই বাংলাদেশের গ্রুপদের মতো একদল হইছে রুশপন্থী, আরেকদল হইছে ইহুদিপন্থী, যারা জেলেনস্কিকে সাপোর্ট করতে চায়। এখন মধ্যে থেকে নিরীহ ইউক্রেনীরা চিন্তা করে আমরা কার জন্য যুদ্ধ করব। তো ওই কমপ্লিটলি আলাদা, কারণ ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ইউরোপের একটা ঝামেলা আছে, এবং ইউরোপে বিতরণ করার জন্য ইউক্রেন যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা ইমপ্র্যাগমেটিক একটা সিদ্ধান্ত ছিল, আনটাইমলি। তো ওইটার সাথে বাংলাদেশকে আমি তুলনা করতে পারবো না। লেবাননের প্রেক্ষাপট ওইটাও আলাদা, কারণ ওখানে মুসলমান, শিয়া, সুন্নি, এর মধ্যে আবার ইহুদি ঢুকছে, তার মধ্যে জায়নিজম ঢুকছে, ওটার সাথে আমরা বাংলাদেশকে তুলনা করতে পারবো না। এখন আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে মুক্তিযুদ্ধকারী দুইটা গ্রুপ আমরা দেখি। একটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীনতা চাইছে, যারা স্বাধীনতা বাংলাদেশের জন্য চাইছে, তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণই কিন্তু আলোচনার মাধ্যমে গত 55 বছর ট্রাই করছে একটা রাষ্ট্র তৈরি করার জন্য, কিন্তু গত 55 বছরে ভারত কোঅপারেশন তো দূরে থাক, এই মিডল ফিঙ্গারও দেয় নাই, সরি এই বুইরা আঙ্গুলও দেখায় নাই, মিডল ফিঙ্গার দিয়ে দিছে বাংলাদেশের উপরে। আমাকে যদি বুইরা আঙ্গুল দেখাইতো বুঝতাম, আমাদেরকে হলুদ কার্ড দেখাইছে, কিন্তু হলুদ কার্ডও দেখায় নাই, রেড দেখায় নাই, দেখাইছে মিডল ফিঙ্গার। আর আমরা বাংলাদেশিরা কইতেছি ওইটা দেখতে লম্বা, আমাদের কাছে মজাই লাগে, এবং ওইটাই আমাদের চেতনা, ওইটাই ভারতের অবদান। আমার লেকচার আমি এখানে শেষ করি। আপনি যদি গতকালকের আমি ইউক্রেন সম্পর্কে, সিকিম সম্পর্কে, লেবানন সম্পর্কে আপনি যে কথাগুলো বলছেন এবং আমি যে কথাগুলো বললাম, ওই প্রেক্ষাপট, মামুন ভাইয়ের আলোচনা, প্রিয়াঙ্কা গান্ধীর আলোচনা ভারতের পার্লামেন্টে, এটার উপরে যদি আপনি রেসপন্স করেন, মেজর আক্তার, ফ্লোর আপনার। ধন্যবাদ জ্যাকব মিল্টন সাহেব। আজকে আলোচনা শুরু করার আগে আমরা ছোটখাটো চুক্তিতে উপনীত হয়েছি যে আমরা কারো কথায় বাধা দিব না, যে যার বক্তব্য শেষ করব, শেষ করার পরে সেখান থেকে শুরু করব, কোনো অবস্থাতেই কারো কথায় বাধা দিব না। আপনি যদি আমি আপনার সাথে একমত, কিন্তু আমাদের আলোচনাটা যেন বিষয়ের উপরে থাকে, প্লিজ এটা একটু মনে রাখেন। আমাদের আলোচনাটা 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। তাহলে আমি চুপ করে শুনবো, কারণ আমার আলোচনার একটা পয়েন্টে আমি টার্নিং পয়েন্ট, আমি এটাকে আপনি আক্তার ভাই, you are more than welcome to add relevant subject, not irrelevant subject, please বলেন। অনলি আমার রিকোয়েস্ট চুক্তি থাকবো, আমি যতক্ষণ কথা বলবো একজন কথা বলবো, দুজনে কথা বলবো না। আমি তো কথা বলবোই না যখন আপনি মুখটা খুলবেন। হাসিন ভাই এবং মামুন ভাই মুখ খুলবে না। আপনি তো খুললেন। আক্তার ভাই আমরা শুনছি, হাসিন ভাই এবং আক্তার ভাই, হাসিন ভাই আর মামুন ভাই মুখ খুলবে না, আপনার কথা আমরা শুনতেছি, প্লিজ বলেন। আপনিও দয়া করে খুললেন না। না, আমি আক্তার ভাই, আপনি যদি লাইনচ্যুত হন, আপনি যদি লাইনচ্যুত হন আমি ইন্টারভেন করব, আর যদি লাইনচ্যুত না হন আমিও করব না, আই প্রমিস। আমি আপনার লাইনে কথা বলার জন্য এখানে আসি নাই ভাইয়া। আমি ভাই আপনার লাইনে কথা বলাই। আক্তার ভাই, আমি শুধু এতটুকু বলেছি, আপনি রিলেভেন্ট সাবজেক্ট নিয়ে কথা বললে
আমি আপনাকে মোটেও থামাবো না। আপনি রিলেভেন্ট সাবজেক্ট নিয়ে কথা বললে আমি মোটেও থামাবো না আপনাকে, আর কথাও বলবো না। ওকে, শুরুটা তো আপনি যে আমাকে দিলে হবে না। আপনি যে প্রারম্ভিক কথাটা বলেছেন, প্রথম যেটা শুরু করেছেন, আমি আপনার বক্তব্যকে তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই বক্তব্যটা আমরা গ্রহণ করতে পারি না। এটা ভদ্র সমাজে আলোচনার বিষয়বস্তু না। আপনি কাকে বলতে চাচ্ছেন, কাকে মিন করতে চাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি এই বক্তব্যটা শুনছি যে এটা আমার জন্য পাপ হয়েছে। আমি এটাকে আর শুনতে চাই না, এই ধরনের বক্তব্য। দ্বিতীয়ত, আমি আপনাকে বলেছিলাম গতকালকে যে আমি মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে কত সাহায্য করেছে সেটা আপনাকে বলবো। আমি এখান থেকে শুরু করি। গত 1971 সন থেকে 26 সন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত রেকর্ড বাংলাদেশে পাওয়া গেছে, তাতে 12 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার আমাদের সাহায্য করেছে। তার মানে গত 30 বছরে লেস দেন 300 মিলিয়ন পার ইয়ার। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট। তাতে ইউএসএআইডি আছে, PL 480 আছে, মানবিক দুর্যোগ সহায়তা আছে, স্বাস্থ্য আছে, যে মাতৃস্বাস্থ্য, টিকাদান, যক্ষ্মা, কৃষি, খাদ্য নিরাপত্তা আছে, শিক্ষা আছে, গণতন্ত্র আছে, সুশাসন আছে, রোহিঙ্গা শরণার্থীর জন্য টাকা আছে, সীমিত নিরাপত্তা, সামরিক সহযোগিতা, যেমন 2014 সালের পর FMP, IMF মিলিয়ে প্রায় 93 মিলিয়ন ডলার। কাজে আমাদেরকে আমেরিকানরা গত 35 বছরে, 50 বছরে গড়ে কত দিচ্ছে দেখেন, 15 বিলিয়ন যদি দেন, তার 3-45, তার মানে 300 মিলিয়ন ডলার দেন নাই। তার চেয়ে বেশি তো পেঁয়াজ খেয়েছি আমরা ইন্ডিয়ার থেকে। তার চেয়ে বেশি টাকার পেঁয়াজ বাংলাদেশের মুসলমানরা খেয়েছে ভারত থেকে। পেঁয়াজটা ফেরত দিয়ে দেন ভারতকে। তার চেয়ে বেশি টাকার ডাল খেয়েছেন আমরা, মুসুরের ডাল, এটা নেপাল হয়ে বাংলাদেশে আসছে। তার চেয়ে বেশি আপনি জিরা খেয়েছেন বাংলাদেশ থেকে। গত 50 বছর তার চেয়ে বেশি গরু খেয়েছেন ভারত থেকে। এই কথাগুলো বললাম যেহেতু আমি কালে বলছিলাম আপনাকে আমি কম্পারেটিভ স্টেটমেন্ট দিব। আপনারা যত ছেলে মেয়ে আমেরিকাতে গিয়ে আপনার যেগুলো ন্যারেটিভ দিচ্ছেন এগুলো 98% ভুল, এবং এটা আপনার বানোয়াট ন্যারেটিভ। এটা আপনার বানোয়াট ন্যারেটিভ। এটা ইউএসএআইডি রিপোর্ট স্যার। আমার কাছে আপনার ইউএসএআইডি রিপোর্টের খেতা পুরেন। আপনার কাছে যেটা আছে, আপনার কাছে আপনি যেটা বলছেন, আপনি মেজর আক্তার, এটা আপনি চেরি পিক করছেন। এটা আপনি চেরি পিক করা মানে আপনার যেটা মনে হয়েছে রিলেভেন্ট আজকের আলোচনায় আনার জন্য, ওই বাংলাদেশের আওয়ামী লীগের এবং ভারতের যারা চুতিয়া তারা এই কাজগুলো করে, যে এটা রিলেভেন্ট, এইটা পিক করো। আপনি ওটাকে আমাকে ভুল। আপনি প্রত্যেকটা ইনফরমেশন আপনি যে কটা দিয়েছেন, আপনি রং ইনফরমেশন গুলো দিচ্ছেন, এবং আমার দর্শকদের আপনি বলছেন আপনার এই ন্যারেটিভটা বিশ্বাস করতে। আপনি আমার কথায় আমি যখন আপনার এটাকে রেসপন্ড করব, আপনি লজ্জা পাবেন। ওকে, কন্টিনিউ করেন। সত্য সবসময় প্রতিপক্ষের কাছে মিথ্যা হয়, এটা না, একটা মিথ্যা সবসময় মিথ্যা হয়। মিথ্যা কখনো সত্যকে রিপ্লেস করে না। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন যদি সত্য হতো, আমি জেকব মিল্টনের ওই অডাসিটি আছে, আমার করেজ আছে, আমার মানসিকতা আছে, সৎসাহস আছে আপনার ইনফরমেশনকে মেনে নিতে। কিন্তু আমি মিথ্যা বা কোন ইনফরমেশনকে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি না, আমি প্রতিবাদ করি। কারণ আপনি আমাকে যা বলছেন সেটা একটা কথা বলি, ইতিহাসটা ফেরত দেন। মাদার তো ইন্ডিয়া যখন আমার কাছ থেকে পয়সা নিছে, আমি কি আল্লাহকে মায়ের লাগে ঘুমাইয়া পিয়াজ নিছি নাকি পয়সা দিয়ে নিছি? দামের কথা আমার এই হতে বললেন না ভাই। আমি যখন গরু নিছি, আমি কি ওদের কারো মায়ের লাগে ঘুমাইয়া না ওদের বউ বা বোনের লাগে ঘুমাইয়া গরু নিছি? আমি পয়সা দিয়ে গরু নিছি। এরপর আর কাটা তার দিছে, উপরটা বসতে গরু পার করে দিছে খাওয়ার জন্য। কি হয়েছে দেখেন না, এইবার গরু আনে নাই যে। এই কথাগুলো বলার আগে একটা চিন্তা করা উচিত ছিল, আসলে মুক্তিযোদ্ধা নাকি চুক্তি যোদ্ধা? আমি কি যোদ্ধা সেটা তো আপনাকে জবাব দিতে হবে না, আপনি জবাব দিয়েন না, কিন্তু মিথ্যা কথা একটা কথা চেয়ারে উত্তর দিয়েন না।
আপনি যদি মানুষের বাচ্চা হন, আপনি যদি আপনাকে আমি থামায় দিলাম একটা কারণে, আপনি ভুল ইনফরমেশন দেন। ভুল ইনফরমেশন আপনাকে আমি দিতে দেব না। আপনি যে কোনো জনের সাথে কথা বলতেছেন না, বাউন্সর বাকিদের সাথে আপনি কথা বলতেছেন না। আপনি আমার মতো চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হন নাই। আপনারা বাংলাদেশে জন্ম দেন, বয়ে বয়ে হাদিস বানান, ভারতীয় হাদিস, ওই হাদিস আমার এখানে চলায়েন না। আপনাকে প্রচন্ড ইজ্জত দিয়ে বলছি, আমি প্রত্যেকটা ডাটা আপনাকে বলার পরে আমি হোমওয়ার্ক করছি আক্তার ভাই। আর শুধু আপনাকে হোমওয়ার্ক দেই নাই, আমি হোমওয়ার্ক করছি চাইতে 25,000 অথেন্টিক ইনফরমেশন নিয়ে আজকের আমি আলোচনায় বসছি। বোঝা উচিত ছিল যে জেকবকে আমারই হোমওয়ার্ক দিছে, জেকব নিজেও হোমওয়ার্ক করছে। চারিপিক ইনফরমেশন এখানে দিয়েন না ভাই, যা বলছেন ওটা ভুয়া। আর যদি এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনায় আসব, কারণ আমার তথ্যটা আমি রেসপন্স করব। হাসিন ভাই, মামুন ভাই এবং আক্তার ভাই, আমি কি আক্তার ভাইয়ের এই ইউএস এআইডি, ইউএস হেলথ এগুলো নিয়ে কি আমি ওনার কথাটা রেসপন্ডের পরে হাসিন ভাই আপনার কাছে আসবো নাকি তার আগে আসবো? না, রেসপন্ড করেন। ওকে। ওকে, 1972 সাল থেকে 2021-2026 থেকে আজ অবধি আমেরিকার টোটাল এইডস অ্যান্ড গ্রান্ট, লোন না, এইডস গ্রান্ট অ্যান্ড প্রজেক্ট বেস অ্যাসিস্ট্যান্সের পরিমাণ 9 to 10.3 বিলিয়ন ডলার। এর ভিতরে 78% নন রিফান্ডেবল। নন রিফান্ডেবল মামুন ভাই, আক্তার ভাই, হাসিন ভাই আপনারা বুঝেন, নন রিফান্ডেবল। এবং বাকিগুলো কন্ডিশনাল রিফান্ডেবল। ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে তারা অ্যাডজাস্ট করবে বেসড অন দ্য সিচুয়েশন। এখন আক্তার ভাই আইটেমাইজ করছে ইউএসএআইডি, এটা ডিফারেন্ট। ইউএসএআইডি 2021 থেকে 2026 পর্যন্ত, আপনি শুনলে অবাক হবেন, 2021 থেকে 2026 পর্যন্ত 954 মিলিয়ন ডলার। ইন এডিশন 202 মিলিয়ন ডলার। এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি লাইন বাই লাইন 3 দিন বৈশা আমি এটা ডিসক্রিপশন পেজ বাই পেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি প্রুফ করতে পারবো। এবং আমি যেটা পারবো, ইউএসএআইডি সেন্ট্রাল অফিস, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রত্যেকটা নথি সহ আমি প্রোভাইড করতে পারবো। আমি গত রাত্রে ঘুমাই নাই একটা কারণের জন্য, কারণ আমি অশিক্ষিত কোন গাবুরকে চ্যালেঞ্জ করি নাই, মেজর আক্তারকে করছি। বাংলাদেশ আর্মির সিগন্যাল কোরের একজন স্বনামধন্য অফিসারকে চ্যালেঞ্জ করছি যে ইউএস এর এইড নিয়ে আপনি একটু পড়বেন। আমি তারে একারে পড়তে বলবো আর আমি পড়বো না, এটা কি হয়? আমি কি বাংলাদেশের ওই জিল্লুর আর ওই মাদার চোখ টকশো করে ওই গাবুর? আমি তো এটা না রে ভাই, আমি এটা পড়ি। এখন হাসিন ভাই আর মামুন ভাই আর আক্তার ভাই, গতকালকে আক্তার ভাই আমাদের দুইজনের সামনে বিশাল একটা স্মার্টনেস দেখাইছে। আমি বলবো এটা স্মার্টনেস ছিল না, অত্যন্ত চালাকি ছিল। সেটা কি জানেন? উনি বলছে ভারত কিছুই দেয় নাই। উনার এই কথাটাও ভুল, এবং উনি ওইটা এক্সকুইন্টলি বলছে। কারণ ওনার এই কথাটা যদি আন্তরিক হইতো তাহলে আজকের পিয়াজের কথার গরুর রেফারেন্স আর ডিমের রেফারেন্স দিত না। উনি বলতে চাইছে মোরাও দিছি, বাল দিছে। আপনাদেরকে এবার আমি বলি ভারত কি দিচ্ছে।
1971 সালের 16 ডিসেম্বর থেকে জুলাই 17, 2026 আপনারা আকাশ থেকে পড়বেন, $6.86 বিলিয়ন ক্রেডিট লাইনের কমিটমেন্ট করছে যে বাংলাদেশ যদি ভারত থেকে 14 টাইপ রাইফেল কিনে, 14 টাইপ বাস কিনে, 14 টাইপ মিলিটারি গাড়ি কিনে, এগুলোর জন্য কোনো পয়সা টয়সা নেই। কইছে তুই যদি আমার কাছ থেকে আমার ভাঙ্গা চূড়া বালছল কিনিস তাহলে তোরে এত পর্যন্ত ক্রেডিট দেব, অর্থাৎ তোরে পন্দামু ছাড়া পন্দামু তাই না? আমার মেজর আক্তার আছে, তাই এইটারে গুণগান করব। একটা কথা কই রে ভাই, মেজর আক্তার ভাই, কর্নেল হাসিন ভাই, মামুন ভাই, আমি যে কথাগুলো বলছি এগুলো মুখরোচক না। একটা কথা ডিবেটেবল, একটা কথা সেমিনারে ব্রিফ সাবমিট করে আলোচনা করার কোনো চাপাবাজি গলাবাজি কিচ্ছু নাই। আমি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিককে সবসময় একটা কথা বলি, আমি জেকব মিল্টনের কোন গলাবাজি আপনাদের শোনার দরকার নাই। তুই যদি আপনাদেরকে মিস ইনফরমেশন দেয়, বাংলাদেশের কোন মানুষের জেকব মিল্টন দেখার দরকার নাই যদি তারা একবার ফিল করে আমি জেকব মিল্টন ইনফরমেশনকে ডিস্টার্ব করছি। কারণ আমি করি না, আমি বাংলাদেশের দালালি করি। কোন মাদার খানকে পোলা ভারতীয় ওর মাকে শুভমারানিদের আমি বাংলাদেশে কোন উদ্দিন দেখতে চাই না। উনি মেজর আক্তার বলছে এই কথাটা শোনা ওনার পাপ। উনি জানেন না উনি বাংলাদেশে এখনো কেন আছেন, কারণ শেষ বিচারের দিন দেখবো আমি জান্নাতে যাইতেছি, ওনার তো জান্নাতের দরকার নেই, উনি জান্নাতে যাবেন না। ওকে, দ্যাট ইজ মাই রেসপন্স টু আমেরিকা কতটা করছে আর ভারত কতটা করছে। আর একটা কথা, আমি যদি এখন ভারত কতটা করছে এটা নিয়ে ডিসক্রিপশন দিতে যাই, গতকালকে আক্তার ভাই চেয়ার সাইডে উঠে দাঁড়াইছে, উনি আজকে ক্যামেরাটা অফ করে দিব। আমি যদি ভারত আর কি কি করছে লাইন বাই লাইন চাইতে থাকি, therefore জেকব মিল্টন ইজ দ্য রং গাই। ভাই আপনি আমার চিন্তা অনেক হাসিন ভাই এবং মামুন ভাই আপনাদের দুইজনরে বলি, একেবারে আক্তার ভাইয়ের সামনে বলি, আমি আক্তার ভাইয়ের 4-5টা লেখা পড়ছি, এত গুণগত মানের এত ভালো লেখা বাংলাদেশিদের কাছ থেকে আমি আশা করি নাই। এত ভালো লিখছে উনি এবং খুব সঠিক তথ্য দিয়ে। উনি আমার কোনগুলা জানেন, ওই যে বাংলাদেশে আক্তার ভাই কি জানি বাচ্চাদের কি ঔষধ হয়েছিল, আপনার লেখাটা ছিল হাম নিয়ে, হাম মনে পড়ছে, হাম। এত ভালো লেখা লিখছে। এই আক্তার ভাইয়ের কাছ থেকে আমি সব সময় দেখি ভাই প্রোডাক্টিভ আলোচনা আসে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখেন, আমেরিকায় একটা কথা বলে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। আমি যদি একটা মিস ইনফরমেশন দেই, আক্তার ভাই জন্য আমাকে বলে জেকব আপনার এই তথ্যটা ভুয়া। আমি জানি না আক্তার ভাই আবার ব্যাক করবে। ওকে, এবার হাসিন ভাই আমি আপনার কাছে আসবো। আলোচনায় আমি এতক্ষণে আমি আক্তার ভাইয়ের কথার জবাবে আমি যতটুকু রেসপন্স করছি, এবার আমি আপনাকে আহ্বান করব, গতকালকের প্রিয়াঙ্কা গান্ধীর কথাটা আপনি শুনেছেন, আজকের অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন কথাটাও আপনি শুনেছেন, মেজর আক্তার ভাই সদ্য আক্তার ভাই যা বলেছে এটাও আপনি শুনেছেন, আক্তার ভাইয়ের আমেরিকান এইড এবং ইন্ডিয়ান এইড নিয়ে আমার কথাটাও শুনেছেন। আমি আর আপনি হাসিন ভাই আপনার আর আমার মধ্যে একটা কমন জিনিস আছে, ওইটা কি জানেন? আমি আর আপনি এত ফর্মাল মানুষ কি, আমি আর আপনি একেবারে মা মাটির মানুষ, আমি আর আপনি রাস্তায় ঘোরাঘুরি করেও একত্রে কথা হইতে পারি, কারণ আমাদের দুইজনেরই আমরা ওপেন থাকি। আরে ভাই বাংলাদেশ আছে তো আমরা আছি। আমি জিজ্ঞাসা করি, প্রিয়াঙ্কা গান্ধীর কথাটা শোনার পরে কি আপনার এইটা মনে হয় না যে বাংলাদেশ জন্মায়া গেছে মা বাবার বিয়ে করার আগে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাকে তৈরি করে দেওয়া হয়েছে? এটা মনে হয়েছে কিনা? আমার মনে হয়েছে ভাই, আমার মনে হয়েছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে গত 50 বছরে আমাদেরকে এইসব বালছল বস্তাপচা যারা শিখাইছে, ভারত আমাদেরকে দয়া করিয়া দিছে, ভারত আমাদেরকে মানবিকতা দেখাইছে, ভারত আমাদেরকে হিউম্যান রাইটস দেখাইছে, এই কথাগুলো ছিল কি সব বস্তাপচা, ভণ্ডামি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, দ্য ট্রুথ।
এখন এই সবকিছু মিলিয়ে গতকালকের এই বিষয়টাকে যদি আমি আপনাকে সামারাইজ করতে বলি, আপনি আমাকে একটু বলেন যে আমাদের দেশের এই চুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা তাদের অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? কর্নেল হাসিব। বিসমিল্লাহির রহিম। ভাই আমি আসলে আক্তার স্যার থেকে এমনটা আমি আশা করি নাই। আমরা বাংলাদেশ, আমি অনেক ভালো কিছু আশা করছিলাম। আমি মনে করি আমরা এক জাতির দেশ। ভারত তো বাদ দিছে, ভারত ভাই কিন্তু আপনি কয়েকটা ঘোড়া দিছিল, ভুলে গেছেন জ্যাকব ভাই, কয়েকটা ঘোড়া দিছিল আমাদেরকে ভারত। হ্যাঁ, মইন নিয়ে আইছিল, মইন নিয়ে আইছিল। গাদা দিছিল। ৭১-এর পরে যে পরিমাণ সমরাস্ত্র এবং ফিটিংস নিয়ে গেছে বাংলাদেশ, তার পরিমাণটা করেন তো ভাই, তার সাথে সমীকরণ। এটার প্রতিবাদ কতগুলা করছি আপনি দেখেন, আমার কতগুলা প্রতিবাদ আছে দেখেন। ভাই আমরা কথা বলতেছি না। আক্তার ভাই প্লিজ একটু ওনারে বলতে দেন প্লিজ। হ্যাঁ বলেন। আমি দেশত্ব প্রেম থেকে বলতেছি, আপনারা কেউ আমরা প্রতিবাদ করি না জলিলের অ্যারেস্ট অন্যান্য জিনিসপত্র। ভারত আমাদের থেকে নিচে কোনো কিছু দেয় নাই। এই গরু বলেন, পেঁয়াজ বলেন, আমরা কিনে আনছি। হাসিন ভাই একটু থামেন, হাসিন ভাই এক সেকেন্ড, বেয়াদবি নিবেন না। আক্তার ভাইরা গতকালকে স্টাডি করতে গিয়া 1971 সালের MI6 এর রিপোর্টটা পুল আউট করছি। মেজর জেনারেল দলবীর সিং এর সাথে মেজর জলিলের যে ক্যাচাল হয়েছিল খুলনায়, টোটাল ডিটেলস লাইন বাই লাইন বাইর করে নিয়ে আসছি। গতকালকে পড়ছি, দেখছি ভাই। আপনি সঠিক কথা বলছেন, কি নিচ্ছে কি না নিচ্ছে। আর মেজর জলিল রে ওই খানকির পোলার দলবীর সিং আর দেশের অ্যাডভোকেট ফজলুর রহমান আর মায়ের বাপ এইসব খানকির পোলারা মিল্লা ওই লোকটার অ্যারেস্ট করাইছে। ভাই একটা জিনিস বুঝেন, আমি যতবারই যত সুশীলের সাথে কথা বলতে যাই, প্রথমেই শুরু হয় ভাষা আন্দোলন। আরে ভাই কায়েদ আজম মারা গেছে 48 সালে, ভাষা আন্দোলন 52 সালে। এখানে গুলি করছে কে? বাঙালি পুলিশ। এসপি কে বাঙালি, মুখ্যমন্ত্রী বাঙালি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাঙালি। তো কে সমস্যাটা কার? এটা মানচিত্র গালি দিতে পারেন না। আপনি রবীন্দ্র প্রেমে পড়ে গেছেন। ওই যে বললো 15-20 স্বাধীনতার 47-এর পরেই ভারত ঢুকে গেছে এবং বেছে বেছে কিছু ছাত্র নেতাকে ওই ওই আমলের রেখা হেমা মালিনী প্রেমে ফেলাই দিছে। বলে তাজমহল তো আমাদের, তোমাদের। এই ধরনের বয়ান খুব ভালো লাগে শুনতে, আর হিন্দিতে বলে আরো মজা লাগে। তারাই আমাদের দেশটাকে ডুবাইছে। স্বাধীনতার আগে আমরা বিক্রি হয়ে গেছি। আপনি 26শে মার্চে পাকিস্তান প্রথম গোলাগুলি করে, এর আগে যে হাজারে হাজারে আপনি বিহারি মারছেন, কে মারছে? তারা মারছে বিহারি, বাঙালি মারছে। এই ছাত্ররা ভারতীয় লোকে ঢুকে মারছে। 14ই ডিসেম্বর কে মারা গেছে? বুদ্ধিজীবী দিবস, মিথ্যাচার। আমাদের এখন সময় হয়েছে, একটা লোক বলুক আমি এই লোকটাকে দেখছি, বুদ্ধিজীবী আমার বাবার বা দাদার নিয়ে মারছে, কেউ বলতে পারবে না। আমরা মিথ্যা ন্যারেটিভে বসবাস করতেছি। একটা পলাতক আর্মি কখনো নির্দেশে মারে না, প্রশ্নই আসে না। 16 ডিসেম্বর আগে 11 ডিসেম্বর 12 ডিসেম্বর সিদ্ধান্ত হয়ে গেছে, পাকিস্তান হাঁটতেছে। আপনি বলতেছেন দোষ চাপাই দিলেন এখানে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, পুরা ন্যারেটিভ ভুয়া। জাতিকে সত্য কথা বলতে হবে। কেন স্বাধীনতা চেয়েছিলেন? কেন পারেন নাই দেখাইতে? অদ্যাবধি পারেন নাই। এই যে সংসদ ভবন কথা বলেন, আক্তার স্যার ওখানে যান, গিয়েছেন আগে, কবেকার স্থাপত্য এখন স্মরণ করার মতো। কমলাপুর রেল স্টেশন, কাপ্তাই ড্যাম, বাঁধ সব তাদের করা। আমরা কি করছি? এত কথা বললেন, এত অনধিকার করছে পাকিস্তান। এখন এখন তো কিছু করতে পারতেছে না। তো চোর, আমরা কতগুলি চোর বাই করছি। যুদ্ধ করবো আমজনতা, মামুন ভাই আপনারা সবাই যুদ্ধ করছেন। জুস খেতেছে কারা? অল বাটপার চোর। আপনি ধর্ম কথা বলেন, ধর্মতে চুরি আছে, অন্য সম্পদ ভোগ করা যায়? আপনি তো মুসলমানই না। তারপরে বলবো ভাই, দেশটা আমাদের, আমাদের জনগণ গরিব বড় লোক গরিব সবাইকে নিয়ে বাঁচতে হবে। প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকবো। এটা সোনার দেশ, সম্পদের দেশ। আমাদের চাহিদা কমাই, লোভ কমাই, জিহ্বা সংযত করি, সবাইকে নিয়ে বসবাস করি, নাইলে আমরা বাঁচতে পারবো না। ফুটপাতের লোকজন বসবাস করে ব্যবসা করার জন্য, বাঁচার জন্য। তো সরকার চাকরি দেয় নাই। ওর বাবা দেখেন, দাদা দেখেন মুক্তিযোদ্ধা, কিন্তু তাকে ব্যবসা করতে দিবেন না, তাকে উঠিয়ে দিবেন। এই লোক তো আপনার চাকু মারবে। আমার তো অস্ত্র নেই জন্য। মন্ত্রী এমপি এরা
পুলিশ নিয়ে ঘুরে, আমরা শালা একেবারে গিনিপিক, যার যা দরকার আমাদের উপর চাপায় দেয়। আমি সন্ধ্যা পরে বাইরে যেতে পারবো না। এই বস্তিবাসীকে উন্নতি না করলে তো এরা তো রাজনীতি করবে, আপনাদের আন্দোলনে যাবে। কেন এদেরকে সচ্ছল করবেন না? সমস্যা কোথায়? টাকা তো কম নাই। আপনারা একটা দেশে আইন করতে পারেন নাই, টাকা পাচারকে হাত কাটা হবে 1 মাসের মধ্যে। আমরা দুর্বৃত্ত হয়ে গেছি। একটা বিপ্লব হয়েছিল, এটা এমন একটা বিপ্লব, অস্ত্র ছাড়া বিপ্লব, পৃথিবীর ইতিহাসে বিরল। এর সম্মান দেখাই নাই। বিএনপিটা ছিনিমিনি খেলছে, বিএনপি এর জন্য দায়বদ্ধ হবে নির্বাচনের আগে। আমি তারেক জিয়াকে দোষারোপ করব না, তার অঙ্গসঙ্গ লোকগুলি, এই লোকগুলি বিএনপিকে ডুবাচ্ছে। আমি আশাবাদী আমাদের যা সম্পদ আছে যথেষ্ট, পুরো জাতি ঘুরে গেছে ভারত। আমি তো বললাম আপনার বাইরে, ভারতের কোনো কিছু করার সক্ষমতা নাই, থাকলে অনেক আগেই করতো। আমাদের মরতে কোনো অসুবিধা নাই। 20 কোটি লোকের মধ্যে 10 কোটি মরবো, ভারতের সীমান্ত ছিঁড়ে ফেলে ফেলবো। ও সীমান্তই থাকবে না। কিসের সীমান্ত? আমি তো 71-এ আপনারা আন্দোলন করে আমাকে এতটুকু জমি দিচ্ছেন, 2 ছটাক জমি। আমি তো পাকিস্তান হয়ে, বিশাল বড় জমি ছিল আমাদের, 7.5 কোটি লোকের জন্য এতটুকু জমি নিয়ে আসছেন। আর বিশাল পাকিস্তান 5.5 কোটি লোক এত বড় জায়গা নিয়ে বসে আছে, সেই জমিটা বরবাদ করছেন আপনারা। এখন আমি জমি কোথায় পাবো? চাষাবাদের জমি নাই। ওকে, হাসিন ভাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। ভারতীয় মার্সেনারিজ এবং সুবিধাবাদীরা একটা কথা প্রায় বলে যে বাংলাদেশিরা ভারতের পেঁয়াজ খাইছে, আন্ডা খাইছে, ভারতের কলজা খাইছে, ভারতের গুড্ডা খাইছে, ভারতের গরু খাইছে, মুরগি খাইছে। আপনি এই অভিযোগটার জবাবে কি আপনি কিছু বলতে চান যে ভারত কি খুব আদর কইরা গিফট দিয়া আপনাদেরকে এগুলা খাওয়াইয়া গেছে কিনা? আপনি যদি আমাকে একটু বলেন ভাই। ভাই পেঁয়াজ নেই বলে কৃষকরা যে আন্দোলন করছে ভারতে, দুঃখজনক। ডিমের মধ্যে ওরা কচ্ছপের ডিম ঢুকাই দিছে ভাই। কোনটা তো বিনা পয়সায় দেয় নাই বা বোনাস দেয় নাই, টাকা দিয়ে কিনে আনছি আমরা, তার মধ্যে ভেজাল জিনিস দিছে। না, আপনাকে আমি তাহলে একটু জিজ্ঞাসা করি, তাইলে এই যে ভারতের কোলাবোরেটররা যে বলে ভারতের পেঁয়াজটা এখন ফেরত দেন, আপনি কি বলবেন না খানকে ফল আগে আমার টাকা ফেরত দে যেটা নিছিস? এটা বলবেন না? অবশ্যই টাকা ওই ইনক্রিমেন্ট মানে ইন্টারেস্ট ফেরত দিতে হবে। তো টাকা ইন্টারেস্ট ফেরত দিতে হবে। আচ্ছা, যারা এই কথাটা যারা এই কথাটা বলে পেঁয়াজ ফেরত দেয়, ডিম ফেরত দেয়, তাদের আসলে মানসিকতাটা কি? যদি হাসিন ভাই আপনি একটু বলেন, তাদের এই কথাটা বলার মানসিকতাটা আসলে কি? মানসিকতা হলো ওনারা 71 করতে দেয়, মাথাটা বিক্রি করে দিয়েছে। মাথাটাকে চর্চা করে নাই। আমাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী লোক আছে, আমাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী লোক আছে। আপনারা তো এই দেশের সন্তান, বিদেশে আছেন, এদেশের সন্তান না, আপনি কম জ্ঞানী? কিন্তু আমরা নিজেদের বুদ্ধিটা খাটাই না। আমাদের শক্তি, এক জাতির দেশ ভাই পৃথিবীতে কোথাও নাই। সবাইকে নিয়ে যদি আজকে পান্তা ভাত খাবো, সবাই খাবে ডিম ভাতে দিয়ে খুশি মনে। এরকম জাতি তো পৃথিবী কোথাও নাই। এটা শক্তিশালী জাতি, এর দরকার ভালো নেতৃত্ব। কিন্তু ভারত আমাদেরকে ডিভাইড করে রাখছে চেতনার নাম দিয়া, এখনো সেই চেতনা চলতেছে। ওকে, আমি আপনার কাছে ব্যাক করি। অ্যাডভোকেট মামুন, আপনার কাছে জিজ্ঞাসা করি। এর মধ্যে আমি, আক্তার ভাই, হাসিন ভাই, আপনি, আমরা আলোচনার একটা জায়গায় আমি নেয়ার চেষ্টা করছি, আলোচনাটার মধ্যে, বিষয়ের মধ্যে থাকার জন্য। আপনার কি মনে হয় আমাদের আলোচনা থেকে আমরা দূরে সরে গেছি, নাকি এই যে আমেরিকার কতটা কন্ট্রিবিউশন বাংলাদেশে, ভারত কতটা কন্ট্রিবিউশন, আমার কাছে তো এটা রিলেভেন্ট মনে হয়েছে। আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করতে চান? না, আপনি একটা তথ্য দিচ্ছেন, অনেকটা তথ্য শুনছেন, বাকি দর্শক শ্রোতা মন্ডলী ভেরিফাই করে নিবে। আমি ওইদিকে যাচ্ছি না। আমি মনে করবো আলোচ্য বিষয় যেটা ছিল সেই ব্যাপারে আমি যদি একটু বলতে পারি। জি প্লিজ বলেন। আলোচনা হলো যে এসেন্সটা আমি বুঝতে পেরেছি। এসেন্সটা হলো ভারতীয় আগ্রাসন মুক্ত যে আমরা স্বাধীনতা চেয়েছিলাম, সেই স্বাধীনতা হলো ভৌগোলিক স্বাধীনতা, আর রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি হলো আরেকটা পার্ট। কাজে এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ দুইটা কিন্তু 2 অংশে। ইংলিশে বলে ফ্রিডম ফাইটার, বাংলা বলে মুক্তিযুদ্ধ, আর দুইটা কন্ট্রাডিক্টরি তো। মানে আমরা ভৌগোলিকভাবে স্বাধীনতা যতটুকু অর্জন করছি সেটা সত্য নয়। আমরা 1757 ভৌগোলিক এটা চাই। 23শে জুন পলাশী প্রান্তরে যে ষড়যন্ত্র বলছে, আমাদের সেই বাংলার মুক্তিযুদ্ধ তো শেষ হয় নাই রে ভাই, 100 বছর বাংলা যুদ্ধ করছে। কাজে আমি তো এই 47 মানি না। আমি যে যদি বলতে চাই সেটা হলো যে লাহোর রেজুলেশন এন্ড পাকিস্তানের এক না, অনেকে ভুল করে।
আজ এই একটা জিনিস যেটা কথা বলছেন যে আমরা আজকে ধনী গরিবের বৈষম্যটা এত জায়গায় নিয়ে গেছি, এখানে ধনী গরিব সবাই পান্তাবাদ দিয়ে আপনার সাংকিতে ওই আপনার ডিম খাইতে রাজি আছে, এইরকম বাঙালি জাতি কোথাও পাবো না। আর অনেকেই আমি আজকে সুযোগে বলে যাচ্ছি, যেটা হাসিন ভাই খুব ভালো লাগে একটা কথা, যে এক জাতি, কিন্তু জাতিটা বলতে কি বাংলার অধিবাসী বাঙালি। এটা হলো সুলতান ইলিয়াস শাহ 1342 সনে ইউনিফিকেশন অফ বেঙ্গল করছে, যেমন গ্যারিবাল্ডি করছিল ইটালির এবং বিসমার্ক করছিল আপনার জার্মানির। তো তারা তাদেরকে স্মরণ করে, আমরা কেন স্মরণ করব না যে বাঙালি জাতীয়তার স্রষ্টা মুসলমান সুলতান ইলিয়াস শাহ 200 বছরের বাংলা সাহিত্য বিকাশ করছে। এই সাহিত্য ভুলে যাইয়া আমরা শুধু 47 গণি, আমরা শুধু এই যে 71 গণি। আরে বাঙালি হলো গঙ্গারিডাই আমাদের রক্তের মধ্যে কয়েক হাজার বছর সভ্যতার ইতিহাস। যে বিপাশা নদীর পশ্চিম পাশে আলেকজান্ডার ইউরোপিয়ান, সে যখন দেখছে বিশাল হস্তি বাহিনী বাঙালিরা আছে, গঙ্গার সভ্যতার নামে বাঙালি, এইটা হলো বাঙালি। হিন্দু কোনো জাতির নাম না, এটা আর্য ধর্ম কোনো ই না, হিন্দু কোনো ধর্মের নামও না। কাজে এটা 2% ব্রাহ্মণরা এটা চাপাই দিছে। তারপর শেষে হইলো গান্ধী অনশন কইরা বলছে না এটা হিন্দু, সবাই নিয়ে করতে হবে। এখানে সেপারেট ইলেক্টরেটে কোনোদিন এই যে ইউনাইটেড বেঙ্গলে মানে যে 47 এর আগে যে বেঙ্গল ছিল, বারবার মুসলমানরা প্রধানমন্ত্রী হয়েছে, অন্যদেরকে প্রভিন্সরা বলতো বেঙ্গলের চিফ মিনিস্টার বলে তো প্রধানমন্ত্রী। আজকে যেটা আপনি বলছেন ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের ফসল, এইটা আপনিও যদি ব্যাখ্যা করেন ঠিক আছে, আমিও ব্যাখ্যা করেছি। তারা তাদের ভাষায় ফসল, তারা বলে এটা ভিক্টরি ডে, আমরা বলবো ভিক্টরি ডে না, বিজয় শেখানো চলছে। এইটা 71-এ ছিনতাই হয়েছে, আমরা 24-এ এসে বিজয় অর্জন করছি। সে অর্ধ বিপ্লব, পুরো বিপ্লব শেষ করব। বিপ্লব শেষ হয় নাই রে ভাই, বিপ্লব ছিনতাই। আচ্ছা ভাই মামুন ভাই, এই যে মার্কেটে একটা স্লোগান আছে 71 না 24, আপনি কোনটার পক্ষে? আরে অবশ্যই 24। কি বলেন, এটা তো আমি কয়েকবারই বলছি। 71-এর ধারাবাহিকতা 24 এবং এটা অসমাপ্ত, এটা অসমাপ্ত। এটা মুক্তিযুদ্ধে কি চলমান প্রক্রিয়া। আর এইটা আর একটা মার্কেট আরো একটা স্লোগান আছে দিল্লি না ঢাকা, আপনি কোনটার দিকে? কোনটা কি এটা খুঁজে দেখেন। 2014 থেকে শুরু করে এইটা প্রবক্তা আমি কাজী আব্দুল আল মামুন। ওই যে আপনি দেখবেন যে এই আমি তো 2020 থেকে যেতে পারতেছি না, 2002 থেকে তো প্রতি 3 মাস পর 4 মাস পর যাওয়া আসা করছি। কোন ফ্লাইটে যেতাম বলতাম না, কেন ইতিমধ্যে প্যারিসবাসীরা আমার নাম দিয়ে দিচ্ছে ফারাক্কা মামুন, অনেকে তো বোঝে না। প্যারিসকে জিজ্ঞাসা করে দেন, একটা মেয়ে আমার কাজী আব্দুল মামুন চিনে না, অ্যাডভোকেট মামুন চিনে না। কারণ আমি যা ইনভেস্ট করছি এটা এখন অনেকে বলে ভাই ওই যে আমার ভাই নিউ ইয়র্কে সবাই আমার চিনে গালি দেওয়া জেকব, আপনার মতো এত ভালো নাম আমার নাই, সবাই কয় যে জেকব গালি দেয়, ওইটাই আমার নাম। একটাই আছে, গালি দেয় কি না। শোনেন আপনি যেরকম, আমি আর একটা কথা আমি বলছি যে আমি দেখলাম যে আপনিও গালি দেন, আমাদের আক্তার ভাইও গালি দেয়, তার প্যাটার্ন আবার ভিন্ন। উনি পার্লামেন্টে বলছে শুয়োরে, আমি আর বাকি শব্দটা বললাম না। হ্যাঁ, কাজেই এটা ওনার স্টাইল। আমি আক্তার ভাইয়ের ওই স্ট্যান্ডটা হুমায়ুন রশিদ চৌধুরীর আমি এত পছন্দ করছি ভাই। আর আমার নেতা কমরেড লেনিন বলছিল এই সব বুর্জোয়া পার্লামেন্টে বলছিল শুয়োরের খোয়ার। আমি ওই পর্যন্ত যাইতে আছি, আমার হলো গালি এই পর্যন্ত, আমার কবিতার মধ্যে আছে। ওকে ভাই, আপনার গালির স্টাইল একরকম, আমি ওটাকে বলি একটু সফট করেন। তবে আক্তার ভাইয়ের সাহসী যে গালি দিতে পারছে পার্লামেন্টে, সেইটাকে আমিও মনে করি যে তার স্পিডটা ঠিক আছে। ধন্যবাদ। ওকে ওকে ভাই, যেই পরিমাণ ক্ষতি আমারে করছে ভারতীয় আমাদের নদীগুলিরে, যত বিলিয়ন ডলার আমরা প্রতি বছর নষ্ট করি, সেটা যোগ দিবেন না আপনি? অফকোর্স দেব, সেইটা রাখবে তো আমাদের। এগুলি মনে রাখতে হবে, ভারত আমাদের জন্য উপকার তো করে নাই, মানে অমার্জনীয় অপরাধ করে গেছে। ধন্যবাদ ভাই। আমরা হাসিন ভাই এক কথায় যদি বলি, 1971 সালে 16 ডিসেম্বর পর থেকে আজ অবধি ভারত আমাদেরকে বাংলাদেশে প্রথম সশস্ত্র জঙ্গি আক্রমণ এবং দ্বারা আমাদের সার্বভৌমত্বকে কারা চ্যালেঞ্জ করছে? ভারত। আমাদের নদীর উপরে পানির ভাগ না দেওয়ার জন্য বাঁধ তৈরি করে আমাদেরকে পানিতে মারার হুমকি কারা দিছে? ভারত। জনগণের ওয়েলফেয়ারের জন্য এখান থেকে রক্তযোগ্য পয়সা নেওয়ার পরে কারা ডেলিভারি দেয় নাই? ভারত। তাদের জমি ব্যবহার করছে আমদানি রপ্তানির জন্য কোন দেশ? ভারত। কিন্তু ভারতের কোন জমি, নদীপথ, আকাশপথ বাংলাদেশকে আজ অবধি ব্যবহার করতে দেওয়া হয় নাই কোন রপ্তানির জন্য বা আমদানির জন্য। এবং বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান
কোন কাজের জন্য বাংলাদেশকে কোন জায়গায় ভারত আন্তর্জাতিক ভাবে এবং ইন্টারনালি আমাদেরকে উপকার করে নাই। এগুলো লাইন বাই লাইন বলা যায়। হাওয়েভার একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গিয়া উই গট স্ট্রাক উইথ ইট। আমি সাবজেক্টটা থেকে বের হব। এই সাবজেক্টটার উপর আমি এক সেকেন্ড একটা লাইন প্লিজ। আমি ওনার সাথে একমত যেটা বলছেন যে ভারত, যেটা আমি সবসময় বলি, 54টা নদী থেকে যে পানি নিয়ে গেছে আমাদের অবৈধ, আর উজানে আরো শত শত হাজার হাজার নদী দিছে, বাংলাদেশ মরুভূমি বানাই দিছে। তো কাজে আমরা প্রশ্ন হয়েছে ভারত আমাদের কি নিল আর আমরা ভারতে কি পাবো এটা বলে না। এখন আমরা প্রশ্নটা হয়েছে যে ভারতের সাথে প্রয়োজন আমরা 1000 বছর যুদ্ধ করব, কিন্তু ভারত আমাদের যা নিছে সেটার জন্য আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। প্যালেস্টিনের মতো আমাদের করতে হবে, কাশ্মীরের মতো করতে হবে। আমাদের মানি ব্যাগ বের হলে যেন আমাদের একটা থাকে, এটা কে, এটা আমার দাদা, এটা কে, আমার বাবা। কাজেই প্যালেস্টিনে 12 বছর শিশুকে রাইফেল হাতে দিয়ে বাপ মা বিদায় অনুষ্ঠান আগে অনুষ্ঠান করে দেয়, আবার দেখা হবে যে স্বাধীন প্যালেস্টাইন হবে 3 জেনারেশন। কাজে আমরা ওই 9 মাসে ওই 30 লক্ষ না 3 লক্ষ এই আলোচনার মধ্যে রয়ে গেছি। কাজেই আজকে ভারতকে যারা বন্ধু বলে তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশের শত্রু, এটা আমি সবসময় বলে আসছি। দ্যাটস ফাইন। ওকে, মেজর আক্তার, আপনাকে বলবো এই বিষয়ের উপরে আপনার কথাটাই হবে শেষ কথা। আমরা সাবজেক্টটা থেকে সরবো, অন্য সাবজেক্টে আমার যেতে হবে। মেজর আক্তার, এই বিষয়টাকে যদি আপনি কোনো কিছু দিয়ে কনক্লুড করতে চান প্লিজ। কোন বিষয়ের উপরে? এই সাবজেক্টটা, এই যে আমরা প্রিয়াঙ্কা গান্ধীর যে মন্তব্যটা এবং এতক্ষণ ভারতের ষড়যন্ত্রের ফসল বাংলাদেশ, ভারতের ষড়যন্ত্রের ফসল বাংলাদেশ, ষড়যন্ত্রের ফসল বাংলাদেশ, এইগুলা বুঝার মতো চেটের বাল আমাদের হয়েছিল 71 সনে। আমাদের চেটের বাল ওই সময় গজাই ছিল, আপনাদের গজায়নি, আমাদের গজাই ছিল ওটা বুঝার জন্য। ওটা বুঝিয়ে আমরা যুদ্ধ করছিলাম। আপনাদের চেটের বাল কতটুকু গুজাই ছিল ওই সময় 71 সনে আমরা জানি। অনেক হয়তো মারপেটেও ছিলেন। কাজে 71 সনে আমরা ওই প্রিয়াঙ্কা মারপেটেও ছিল না, বাবার নুনুর মধ্যেও ছিল না। 71 সনে আমরা বুঝিয়ে যুদ্ধ করেছি, আমরা জানিয়ে যুদ্ধ করেছি। ঘর আমরা বানিয়েছি, আপনারা ঘরে আসেন, থাকেন, আমাদের গালি দিবেন, দেন। আর পরিশেষে বলতে চাই, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সিকিমের আলামত, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইউক্রেনের আলামত, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি লেবাননের আলামত। এইভাবেই সিকিম হারিয়ে গেছে। এইভাবেই যারা আজকে পাকিস্তানের পক্ষে বলে, যারা আজকে 52 কন্ট্রোভার্সি করে, যারা পাকিস্তানিরা মারে না বলে, হাসিন, you have exposed yourself. You have exposed. You are from Pakistanis. You are talking for Pakistans. I'm sorry to tell you this. Apna protita word goes in favor of Pakistans. I am very sorry to tell you this much. Je aske 52 ke aske je torke niye ashe, she Bangladesher manush hote pare na. Je আজকে যে আমার বুদ্ধিজীবী হত্যাকে যে চ্যালেঞ্জ করে, সে বাংলাদেশের মানুষ হতে পারে না, সে বাংলাদেশ পক্ষের, সে পাকিস্তানের লোক হতে পারে। আপনি সরি, আমি প্রকাশ্যে বলছি, আমি ভারতকে আমার বন্ধু মনে করি। এতে গালি দেন, যা খুশি দেন, গালি দেন। আমি মনে করি ভারত আমার প্রতিবেশী, আমি চাই আজীবন ভারত আমার প্রতিবেশী থাকুক। আমি কোনো তারকারা দিতে চাই না, সীমান্ত বন্ধ করতে চাই না, আমি সীমান্ত একাকার করতে চাই না। সীমান্ত একাকার করার অর্থ কিন্তু আরেকটা জিনিসও বুঝায়, আমরা সিকিম হয়ে যাওয়া বুঝায় ভাই হাসিনুর রহমান। আমরা সিকিম হওয়া বুঝায়, জর্ডান হওয়া বুঝায়। কথা বলে কাজেই আমি চাই ভারত আমার প্রতিবেশী 1000 বছর থাকুক, আমি সে প্রত্যাশা করি। এবং আমি যতদিন বাঁচবো আমি ভারতকে প্রতিবেশী মানবো। ভারত আমার শত্রু কি মিত্র সেটা বড় কথা না, আমি বাংলাদেশের স্বার্থ দেখবো। আমি বাংলাদেশের স্বার্থ দেখেছি, আমি দিল্লির মতো জায়গায় ভারতের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আমি বলেছি, আমি প্রটেস্ট করেছি। বিনিময়ে কি জানেন? আমার লাল পাসপোর্ট সিজ করেছে আমার বাংলাদেশ সরকার, আমার বিএনপি সরকার। আমার লাল পাসপোর্ট সিজ হয়েছে কারণ আমি কেন ওখানে দাঁড়িয়ে, দিল্লিতে দাঁড়িয়ে কেন আমি ফারাক্কা নিয়ে প্রটেস্ট করলাম। আমার চিফ হুইপ আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, আমার স্পিকার আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, আমার দেশমাতা খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাধ্য হয়েছেন আমার পাসপোর্ট সিজ করতে, লাল পাসপোর্ট। আমাকে কেউ শিখায় না প্রতিবাদ কখন করতে হয়, কার বিরুদ্ধে করতে হয়, কিভাবে করতে হয়। এটা আমার বাল অনেক পাকছে, এগুলো বুঝার মতো আপনাদেরকে শিখতে হবে না। ধন্যবাদ। ওকে, উনি আক্তার ভাই এই বিষয়টাকে কনক্লুড করছেন। আমি এই বিষয়টাকে এভাবেই আমি বাইপাস করব বলে, যে একজন মানুষ আমাকে যদি বলে আমার চুল পেকেছে, হাওয়ায় চুল পাকাইনি,
বয়স এবং শিক্ষা আমাকে চুল পাকাইছে। ওই লোকগুলোকে আমি বলি যে পৃথিবীতে আসছেন, ভাত খাইছেন আর পায়খানা করছেন, এগুলো কইরা চুল পাকাইছেন। এই বাল কইরা জীবনে কোনোদিন বিশেষজ্ঞ অন্যায়, চিকিৎসকও অন্যায়, বাল হইছেন, বার্ডেন হইছেন সমাজের। একটা সত্যকে অস্বীকার কইরা বলদ বানাইছেন নিজেকে, এটা আপনার লাক্সারি। একটা কথা আছে না, ডেল কার্নেগি পশ্চিমা বিশ্বে, মামুন ভাই, আক্তার ভাই, হাসিন ভাই, ডেল কার্নেগি যখন ফিলসফি নিয়ে কথা বলছেন, হিউম্যানিটি এবং সিভিল রাইটস নিয়ে কথা বলছে, পার্সোনাল কন্ডাক্ট নিয়ে কথা বলছে, ডেল কার্নেগিরে সবাই পশ্চিমারা ধুইয়া দিছে। ডেল কার্নেগির কথা ছিল কি জানেন? We Westerner fail to realize when hypocrisy became the backbone of our society. তখন মেজর আক্তারের মতো লোকজনরা কইছে, আমাকে ফিলোসফি শিখাইও না, ভারত আমার বন্ধু, আমরা ওখানে শিক্ষা পালাইছি, বাল শিখছে। এই মানসিকতার জন্য আজকে বাংলাদেশ যেখানে দাঁড়াই আছে ওইখানে দাঁড়াই আছে। আর মেজর আক্তার একটা কথা বলছে যে ভারতে গিয়া ভারতের প্রতিবাদ করার জন্য ওনার পাসপোর্ট নিচ্ছে। দুইটা জিনিস ওখানে আমি লক্ষ্য করছি। ভারতে গিয়ে মেজর আক্তার যেই বিষয়ে কথা বলছে, ওই কথাটা বলার আগে সে মাঠ তৈরি করে নাই, ফিল্ড তৈরি করে নাই। আমি যদি কোনো গ্রুপ নিয়ে, কন্টিনজেন্ট নিয়ে অন্য একটা দেশে যাই, ওই দেশে গিয়ে আমি কি করব, এটার জন্য আমি একটা গ্রুপ ওয়ার্ক করি যে আমাকে এটা করতে হবে। আপনারা পারবেন না, যদি না পারেন আমি পারবো। আর আপনারা যদি না পারেন, আমি আপনাদের কন্টিনজেন্ট সাইডার দেশে চলে যাইতেছি। মানুষ এইভাবে সিদ্ধান্ত নেয়। মেজর আক্তার যদি বিএনপির সাথে দিল্লিতে গিয়ে কোনো বিষয়ে উত্থাপনের জন্য ওনার পাসপোর্ট ক্যান্সেল করে থাকে, আমি এটা মনে করি ভুল সিদ্ধান্ত ছিল বিএনপির। এ ধরনের ভুল সিদ্ধান্ত এরশাদ সাহেবও নিয়েছে, এ ধরনের ভুল সিদ্ধান্ত বেগম খালেদা জিয়াও নিয়েছে। কিন্তু মেজর আক্তার গ্রাউন্ড ওয়ার্ক করে নাই, হোমওয়ার্ক করে নাই, ওখানে ওটা কি করবে। আর উনি যদি বলে আমি করেছি, তাহলে উনি ফেল করেছে। গ্রুপ ওয়ার্ক করতে গিয়ে উনার বোঝা উচিত ছিল হি সারাউন্ডেড বাই সাম ট্রেইটর। এটা উনি বুঝে নাই, এটা ওনার অযোগ্যতা, এটা ওনার অদূরদর্শিতা। সেক্ষেত্রে এক্ষেত্রে মেজর আক্তারের এই কথাটাকে কোনো অবস্থাতে বাইপাস করতে দেয়া যাবে না। এখন মেজর আক্তার কনক্লুশন করতে গিয়ে উনি বলে, আমি চাই ভারত আমার প্রতিবেশী আসুক, থাকুক এবং কাঁটাতারের বেড়া চাই না। এটা মেজর আক্তারের কত বড় নাদান কথাবার্তা আমি বুঝাইতে পারবো না। ভারত গত 55 বছরে কাঁটাতার দিতে দিতে শেষ করে ফেলাইছে, ফেলানিরও মেরে ফেলাইছে, ফেলানিরে মারছে। আর উনি বলে আমি কাঁটাতার দিতে চাই না। দিবেন কেমনে? আপনারা তো কাঁটাতারের জন্য দিল্লিতে যাইয়া তলে তলে কোন জায়গায় কথা কইয়েছেন এটা জনগণ জানে না, আর জনগণের জানতে হবে। কারণ আপনার মতো লোকজনরাই রাজনীতিটাকে শূন্য বানাইছেন, ডানে বানাইছেন, বায়ে বানাইছেন। এনিওয়ে, এখন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সেই বিষয়টা হলো পশ্চিমবঙ্গের তথাকথিত শুয়ারের বাচ্চা মুখ্যমন্ত্রী বারাসতে একটা 12 বছরের মেয়েকে ধর্ষণ কইরা মাইরা ফেলাইছে ভারতের বারাসতে। এবং ওই মুসলমানটা, ওই মাইয়াটা 12 বছরের, সে মুসলমান। মারার পরে এই শুভেন্দুর মতো খানকির পোলা ওইখানে গিয়া বলছে যারা ধর্ষণ করছে, যারা খুন করছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ওই খুনিদের পক্ষে দাঁড়াবে। একটু পশ্চিমবঙ্গের বারাসতে 12 বছরের একটা মুসলমান ছাত্রীকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, এবং যারা করছে তারা সব হিন্দু। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু ওইখানে গিয়া বলছে রাজ্য সরকার ওই খুনি এবং ধর্ষকদের পক্ষ নেবে। আমি এটার উপরে একটা রিয়াকশন চাচ্ছি। আপনি কি মনে করেন, এটাকে আসলে শুভেন্দুর কথাবার্তা, শুভেন্দু যেভাবে তার সরকারকে উপস্থাপন করছে, এটাই তো তাদের কালচার, এটাই তো তাদের বর্তমান রাষ্ট্রীয় নীতিমালা। মেজর আক্তার, আপনি শুভেন্দুর কথাটাকে কিভাবে দেখেন?
আমি লাইনটা অফ করে রাখছিলাম যাতে মাঝখানে কথা বলতে না হয়। আমি সুমন্দর কথার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি, এবং আমি মনে করি বাংলাদেশ সরকার এই ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট পাঠানো উচিত, এবং বাংলাদেশের মানুষ, আমি যদি রাজনৈতিক দল থাকতাম তাহলে আমি মনে করি তাৎক্ষণিকভাবে বাংলাদেশে আন্দোলন গড়ে তোলা উচিত, মিছিল করা উচিত, মিটিং করা উচিত, এবং বিষয়টি প্রয়োজনে জাতিসংঘে উপস্থাপন করা উচিত, এটা আমি মনে করি। আমি শুভেন্দু অধিকারীকে অবশ্যই গালি তো যা আমার আছে সবগুলো দিলাম, দেওয়ার পরে আমি বলবো এটার বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে, এবং আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা, ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করছি, এবং শুভেন্দু অধিকারীকে এই দর্শনের দায়ে দায়ী করছি। ধন্যবাদ। মেজর আক্তার, একটা কথা আমি জিজ্ঞাসা করি, শুভেন্দু অধিকারীকে কি আপনার নর্মাল মনে হয়? ধরেন ফর এক্সাম্পল, আপনি একজন শিক্ষাবিদ, অথবা আপনি একজন রাজনীতিবিদ, অথবা আপনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। শুভেন্দুর এই ধরনের কথাবার্তা এই প্রথম না। সে বলছে মুসলমানদের আল্লাহু আকবার দিতে দেওয়া হবে না, তাদেরকে জয় শ্রীরাম বলাবো। আমি শুভেন্দু অধিকারী ওয়াদা করছি। আর আজকের বলে সে ধর্ষক এবং খুনিদের রাজ্য সরকার তাদেরকে ডিফেন্ড করবে। ও এই শুভেন্দুকে কি আপনার কোন নর্মাল রাজনীতিবিদ মনে হয়, নাকি একে আপনার অ্যাবনর্মাল মেন্টালি হ্যান্ডিক্যাপ একটা মানুষ মনে হয়? আমি যদি ভারতীয় মুসলমান হইতাম এবং আমার রাজনৈতিক সীমার মধ্যে যদি সেই কথা বলতো, আমি তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করার চেষ্টা করতাম। এটা আমার ইমানি দায়িত্ব বলে আমি মনে করতাম। কিন্তু আমি তো ভারত যেতে পারবো না, ভারতে গিয়ে আমার কিছু করার নেই। কাজে ভারত একটি ভিন্ন রাষ্ট্র, ভারতের মুসলমানরা দেখবে আমাদের সরকারকে সেই তাদেরকে সহায়তা করার যদি হ্যাডম থাকে করা উচিত। কিন্তু আমি যদি ভারতীয় মুসলমান হইতাম তবে আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিতাম। ধন্যবাদ। আচ্ছা ভাই, আরো একটা কথা, বাংলাদেশ যখন 18 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে ভারত থেকে পেঁয়াজ আনা বন্ধ করলো, ভারত থেকে অন্যান্য এক্সপোর্ট গুড আনা বন্ধ করলো, কমোডিটিজ আনা বন্ধ করলো, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে লোকজনদেরকে কান্নাকাটি করতে দেখছি। আমি আপনার একটা কথাকে সাধুবাদ জানাই যে আমাদের দেশের রাজনীতিবিদদের, সরকারের উচিত এর প্রতিবাদ করা, কঠিন প্রতিবাদ করা, এবং আমাদের এই ব্যাপারে রাস্তাঘাটে স্লোগান দেওয়া, রাস্তাঘাটে এটা নিয়ে সচেতন করা লোকজনদেরকে। আপনার কি মনে হয় না আমাদের ব্যবসায়িক গোষ্ঠী এবং আমাদের রাষ্ট্ররও পশ্চিমবঙ্গে এই শুভেন্দুকে একটা মেসেজ দেওয়া উচিত যে আমাদের সকল আমদানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে অথবা এই স্টেট থেকে আমরা বন্ধ করলাম? এ ধরনের একটা মেসেজ দেওয়া কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? ভাই, পশ্চিম বাংলা ভারতের সবচেয়ে ফকিন্নি রাষ্ট্র, সেখান থেকে আমরা পাথরও আনি না, কোনো কিছুই পশ্চিমবঙ্গ থেকে আমদানি হয় না। আমরা পেঁয়াজ আসে পুনার থেকে, এবং পুনার জনসংখ্যা ওখানে মুসলমান অনেক বেশি, আসে মহীশূর থেকে, মাইশোর থেকে, হায়দ্রাবাদ থেকে, সেখানে মুসলমানের সংখ্যা অনেক বেশি। আসে উত্তরপ্রদেশ থেকে, আসে বিহার থেকে, বিহার থেকে অনেক জিনিস আসে, যে বিহারে অনেক বেশি অহন মুসলমান এখনো আছে, উত্তরপ্রদেশে এখনো অনেক মুসলমান আছে। অনেক মুসলমানরা আমাদের জন্য অনেক কিছু উৎপাদন করে, বাংলাদেশ তাদের মার্কেট মনে করে। ওই মুসলমানরা বাংলাদেশের প্রতি অনেক কিছু করে, আসামিরা করে, আসামিরা আমাদের মাছ পাঠায়, মুসলমানরা পাঠায়। পশ্চিম বাংলা তো হিন্দুর চেয়ে আমাদের অনেক মুসলমান মুর্শিদাবাদে বেশি বাস করে, দক্ষিণ দিনাজপুরে বাস করে, পশ্চিম দিনাজপুরে বাস করে। সেই মুসলমান আমাদের উপর ডিপেন্ডেন্ট, তারা আসে যায়। তো কাজে আপনাকে তো ভাবতে হবে, শুধু আমার মুসলমান ভাবলে হবে না, আমার যে ওই পারে মুসলমান আছে তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। কাজে আমি মনে করি শুভেন্দুর বিষয়টা শুভেন্দুর ভাবে দেখবো। আমি শুভেন্দু মুখ্যমন্ত্রী যেটা বলছে আমি দেখবো, কিন্তু সেটার জন্য সারা ভারতবাসীকে তো আমি দায়ী করতে পারবো না, সারা ভারতবাসীকে আমি বলবো না। এই যে পেঁয়াজের কথা বললাম, যখনই পেঁয়াজ ইন্ডিয়াতে না আসে, আমরা চেষ্টা করেছি না এনে পেঁয়াজ খাইতে, আমাদের পেঁয়াজের দাম হু হু করে 300 টাকা বেড়ে যায়, 400 টাকা কেজি হয়ে যায়, কাঁচামরিচের দাম বেড়ে যায়, ডিমের দাম বেড়ে যায়। আমরা তো চেষ্টা করেছি ডিম ব্যান করতে, এককালে ডিম বাংলাদেশে উৎপাদন হতো না। বিনয়ের সঙ্গে বলছি, আমি বেগম খালেদা জিয়াকে ম্যাডামকে ফার্মের ডিম খাওয়াইয়া 1991 সালে বাংলাদেশে প্রচলন করেছি যে ফার্মের ডিম খাওয়া যায়। আনফরচুনেটলি বাংলাদেশে আমি প্রথম এই দেশে মুরগির ফার্ম করেছিলাম, এটা আমার দুর্ভাগ্য। 1986 সনে আমি বাংলাদেশে প্রথম পোল্ট্রি ফার্ম করি, এটা আমার দুর্ভাগ্য। এদেশে ফার্মের ডিম আমি খাওয়াই প্রথম, এটা আমার দুর্ভাগ্য। এটা আমি শুরু করেছিলাম, আমি এদেশে ডেয়ারি ফার্ম করছিলাম,
আমরা এগুলো করেছি, আমরা করে ইন্ডিয়াকে মুখাপেক্ষি না হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা আইকে গুজরালের সঙ্গে 2 দিন সম্মেলন করে শেষ পর্যন্ত বলছি যে ইন্ডিয়া একমাত্র যদি আমাদের জনগণের সামনে ক্ষমা চায়, আমি সেটা তাকে প্রশ্ন করেছি, আপনাদের যে ভারতে যে আপনি মিউজিয়াম বানাইছেন বাংলাদেশের অস্ত্রপাতি দিয়ে, এটা কার, কেন নিয়ে আসলেন আপনি? এই প্রশ্নটা আমি আইকে গুজরাল সাহেবকে করেছি অন রেকর্ড। দেবপ্রিয় জানে, আমাদের আতিকুর রহমান জানে, তাদের সামনে করেছি আমরা। এটা তো অনেক ফাইট করেছি। তখন তো আমি এন্টি ইন্ডিয়ান হওয়াতে আমার ডিসক্রেডিট ছিল, তখন এন্টি ইন্ডিয়ান হওয়া আমার ডিসক্রেডিট ছিল, আমার সেনাবাহিনী ডিসক্রেডিট হয়েছে, আমার পার্টিতে ডিসক্রেডিট হয়েছে, আর আওয়ামী লীগের ডিসক্রেডিট হয়েছি। আমি তো হয়েছি ভাই। এখনো আমি আবারও বলছি, আমি বাংলাদেশি, বাংলাদেশের পক্ষে, আমি ইন্ডিয়ার পক্ষেও না বিপক্ষেও না। আমি ইন্ডিয়ার সঙ্গে চোখে চোখ মিলে কথা বলতে চাই। আমি অতীতেও বলেছি, এখনো বলছি। কাজে আপনি যেটা বলছেন ইন্ডিয়ার পেঁয়াজের বিকল্প আমরা করতে চাই, কিন্তু পারি না। কারণ আমাদের পেঁয়াজ মাত্র 4 মাস উৎপাদন হয়, সেটা আমরা 8 মাস রাখতে পারি। বাকি 4 মাস আমাদেরকে পেঁয়াজ আমদানি করতেই হবে, কারণ পেঁয়াজ বয়স কোনো অবস্থাতে 8 মাসের বেশি পেঁয়াজ রাখা যায় না। মেজর আক্তার, আমি আমার একটা স্টাডি আপনার সাথে শেয়ার করতে চাই। চমৎকার একটা বিষয় তুলেছেন, আপনাকে আমি এই বিষয়টার সাথে একটা শেয়ার করি, আপনার কথা বলতেও সুবিধা হবে। দক্ষিণ কোরিয়ার সাথে, দক্ষিণ কোরিয়াটা বাদ দেই, আমি এত এগুলো নিয়ে ঘাটছি একটা সাবজেক্ট। সিঙ্গাপুর যখন আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি করে, তখন সিঙ্গাপুর এই নিরাপত্তা চুক্তির সাথে, আপনি শুনলে অবাক হবেন, 1021টা কমোডিটিজ এর লিস্ট দিছে। 1021টা কমোডিটি লিস্ট মার্কিন গভর্নমেন্টকে দিছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই চুক্তির সাথে, রাষ্ট্রীয় নিরাপত্তা। তখন আমেরিকান সেক্রেটারি অফ ডিফেন্স বলছে যে তুমি এই ডিফেন্স চুক্তির সাথে কমোডিটিস ঢুকাইতেছো কেন? আপনি কি জানেন, লি কুয়ান বলছে তুমি যদি আমার সাথে ডিফেন্স চুক্তি চাও তাহলে আমার কমোডিটিস গুলো আমারে দাও, সেম যে তুমি নিরাপত্তা দিবা আমি তো এর মধ্যে যাব না। তখন আমেরিকা বলছে আমরা যদি কমোডিটিস দেই তাহলে প্রাইস তো তোমরা অ্যাফোর্ড করবা না। লি কুয়ান বলছে ইফ ইউ ক্যান নট মেক ইট অ্যাফোর্ডেবল দেন আমি তোমার সাথে প্রতিরক্ষা চুক্তিতে যাব কি কইরা? তাইলে আমি সোভিয়েতের লগে যাই, তাহলে আমি চায়নার লগে যাই, আমার জন্য ভালো। ঠিক কি জানেন মার্কিন প্রশাসন তখন কি করছে? বলছেন 121টা কমোডিটির এই আইটেমের টোটাল ভ্যালুর উপরে মার্কিন প্রশাসন 35% ডিসকাউন্ট দিতে বাধ্য হয়েছে শুধু প্রতিরক্ষা চুক্তিটা সাইন করার জন্য। এবং আমি একটু যোগ করাই দেয়, আপনার বলতে ভালো হবে। ঠিক কি জানেন লিকুয়ান যখন বলছেন 35% তাদের ডিসকাউন্ট দিবে, সে বলছে এই ডিসকাউন্টটা নেক্সট 25 বছরের জন্য করা হোক। মার্কিনীরা এই আইনটাকে মার্কিন কংগ্রেসের থেকে অ্যাপ্রুভ করা হয়েছে 25 বছরের জন্য, এবং 25 বছর সিঙ্গাপুর লাভবান হয়েছে। আমি কেন বলছি? বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয় না। আজকের বাংলাদেশ যদি আমেরিকার সাথে অথবা চায়নার সাথে সেম চুক্তিতে যায় লাইক সিঙ্গাপুর, সেক্ষেত্রে তো বাংলাদেশ জিতবে। ওকে ভাই বলেন। অবশ্যই, থ্যাংক ইউ। এই পেঁয়াজের জন্য বিকল্প আমি তার্কিতেও গিয়েছি। তার্কিত থেকে আমি প্রায় 17 কন্টেনার পেঁয়াজ আমদানি করেছি অফ সিজনের জন্য, কিন্তু দামে ওরাও কম দিতে পারে না, ওই দাম 100 টাকার উপরে চলে যায়। চেষ্টা করেছি, এটাকে এরকম না যে আমি যে মুখে যে বলতেছি, এগুলো চেষ্টা করছি, কোটি কোটি টাকা লস দিয়েছি, ফকির হয়েছি, বুঝছেন না? এগুলো তো টাকা নিজের পকেট টাকা খরচ করে রাজনীতি করি, কারণ চাঁদা নিয়ে না। আপনি যে কথাটা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গত ফেব্রুয়ারি মাসে যে চুক্তিটা করেছে সবার আগে আমি সমর্থন করেছি, শুধু মুখে সমর্থন করি নাই, আমি ইন রাইটিং আমি সমর্থন করেছি, ইন রাইটিং বক্তব্য দিয়েছি। আমি একই কথা বলেছি, 7 লক্ষ সিঙ্গাপুরি বাসীর জন্য আপনি ডিফেন্স চুক্তি করেছেন, 7 লক্ষ লোকের জন্য দিতে পারেন। আমি তো বলছি আপনি আমাকে ডিসকাউন্ট চাচ্ছি না, আপনি আমার ফ্রেড ডিসকাউন্টটা করেন, যে লং ফ্রেডটা হবে, যে আমার এখান থেকে ইস্ট এন্ড ওয়েস্ট কোস্ট থেকে যে ডিস্টেন্সটা হবে। কারণ আমি কৃষিজ দ্রব্য আনতে হবে আমাকে শিকাগো থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, ওই টেক্সাস থেকে আনতে হবে। আর যদি আমি টেকনিক্যাল জিনিস আনতে চাই তাহলে নিউ ইয়র্ক থেকে, বোস্টন থেকে আনতে হবে। আমার কাজে আমাকে ওই ফ্রেডটা দেন, যাতে আমার গার্মেন্টস কোয়ান্টিটিটা এমন বাড়ান যে আমি গার্মেন্টস কোয়ান্টিটিটা আপনাকে দিব, ফিরতি জাহাজে আমি গম নিয়ে আসবো, আপনি সয়াবিন নিয়ে আসবো,
আমি এগুলো ক্রাশ করব, এখানে ক্রাশ করে আমার সয়াবিন মিলটা আমি আমার কৃষকের ব্যবহার করব, তেলটা আমি মিডল ইস্টে, সিঙ্গাপুরে, এমনকি চায়নাতে ব্যাক করব, বিকজ চায়না অলসো রিফাইন্ড অয়েল ইম্পোর্ট করে। আমি বলছি যে আপনি আমাকে গম দেন, নট ডিসকাউন্টেড, তোমার যা প্রাইস সেই প্রাইসে দাও, তুমি যেটা চায়নাতে বেচো সেই প্রাইসে দাও, কিন্তু ফ্রেটটা ডিসকাউন্ট করো, কারণ ফ্রেটটা আই ক্যানট অ্যাফোর্ড সাচ এ লং ফ্রেট। আক্তার ভাই, আপনাকে আমি রেসপন্স করি। আপনার এই লেখাটাকে আমি নিজে শেয়ার করেছি, এত ভালো শেয়ার করেছি। এখন একটা মজার কথা কই আক্তার ভাই, এই জিনিসটা আপনি বুঝবেন। একটা মিনিট, আমরা সেটা বলেছি, আমি বলছি আমাকে তুমি গম দাও, আমি গমকে এখানে নুডলস বানাবো। চায়না, কোরিয়া, জাপান আমার একচেটিয়া নুডলস মার্কেট, আমি ওদের গম আনবো, মেড ইন বাংলাদেশ বানাবো, ওটা পাঠাবো। তুমি আমাকে কটন দাও, আমি সেই কটন এনে বাংলাদেশে আমি এটাকে কি বলে সুতা রূপান্তরিত করব, আমি টেক্সটাইল রূপান্তরিত করব, ফেব্রিক্স রূপান্তরিত করব, সেই ফেব্রিক্স আমি সারা ইউরোপে পাঠাবো। আর অতীতে পাঠাইছিলাম আমরা, মসলিন পাঠাইছি না, সারা মিডল ইস্টে পাঠাবো। বা এইগুলা সলিউশন তো আমাদের আছে, কিন্তু আজকে যে বাংলাদেশের ভিতরে পাকিস্তানে যে ঢুকাই দিয়েছেন, সিকিমের জন্য বানানোর জন্য, জর্ডান বানানোর জন্য, লেবানন বানানোর জন্য, এর জন্য তো আমরা আগাইতে পারতেছি না। জিয়া রহমান পারে নাই, আমরা পারতেছি না, এই সমস্ত লোকদের কারণে। এই জিয়া যখন বাংলাদেশটাকে উন্নতি করতে গিয়েছিল, তখন এই পাকিস্তানিরা আবার ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ওই রিপ্রেজেন্টেটিভ অফিসাররা এরশাদের নেতৃত্বে। তখন জিয়াকে এই ভারতের ইচ্ছায় ভারত জিয়া রহমান হত্যা করেছে, এই কথা তো আজকে বলে নাই, আজকে 30 বছর ধরে বলে আসতেছি। ওই আপনারা তো ভারতে একবার বলেন না জিয়াকে ভারত হত্যা করেছে, শেখ মুজিবুর কে হত্যা করেছে, এই ভারত হত্যা করেছে, কই একবার তো বলেন না। কিন্তু এটা রূপ দিচ্ছে কে, এই কথাগুলো বলেন না। কিন্তু এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছেন যে সিকিম হয়ে যায় বাংলাদেশটা, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছেন যাতে এটা ইউক্রেন হয়ে যায়, এটা যেন আবার আমার লেবানন হয়ে যায়। লেবাননে কি ছিটছেন আপনারা ইসলামদের দেখছেন আমরা, ওগুলো বললে তো খারাপ লাগে। আমরা কি পাল্টা ছিটছেন এই মিডল ইস্টে আমরা দেখছি না আমরা। ইরান নাকি জয়লাভ করছে আমেরিকানের সঙ্গে, ইরানের জানাজায় চলে যায় আমরা। ইরান তো আমাদের সঙ্গে কাফের, তারা তো মুসলমান না, তারা তো হযরত মুহাম্মদকে মানে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, অত সেখানে চলে জানাজায় পড়তে আমরা তাদের পক্ষে কথা বলি আমরা। ভাই ভাই কোনোদিন অপকর্ম না, কাজে তখন আমেরিকানের বিরুদ্ধে আপনারা যান, ওখানে ইরানের পক্ষে যান, আবার এখানে এসে আমেরিকানের পক্ষে কথা বলেন। ভাই ভাই আপনি যে আচ্ছা ভাই, এখন যে ভাই এক সেকেন্ড, এখন যে টপিক ভাই, এই মুহূর্তে আপনি যে টপিকটা গেছেন, এটা আমি আর আপনি একা একা যখন আলোচনা করব ওয়ার্ল্ড নিয়ে, তখন এটা চমৎকার একটা বিষয়, কিন্তু আজকের আলোচনা এটা রিলেভেন্ট নাই। আমি আর আপনি ভালো একটা টপিক টানছেন, আমি নিজে চিন্তা করতেছি ওইটা নিয়ে আমি কথা বলবো, এবং ইউ আর দ্য রাইট পারসন এই সাবজেক্টে নিয়ে কথা বলার জন্য। আমি আর আপনি এটা নিয়ে পরে কথা বলবো। ওকে, আমি হাসিন ভাই আপনাকে যদি আমি একটা কথা বলি, আক্তার ভাই যে কথাটা বলছে যে পশ্চিমবঙ্গ হইছে খয়রাতি মার্কা রাষ্ট্র, ওদের ওইখান থেকে কিছুই আসে না, বিভিন্ন জায়গা থেকে আসে। আক্তার ভাই একটা কথা বলছে, আমি আক্তার ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি, যে আমরা শুভেন্দুর জন্য তো পুরা ভারতকে দোষ দিয়া লাভ নাই, আমি এই কথাটার সাথে একমত না। শুভেন্দু হচ্ছে রাজ্য সরকার। আপনার মনে আছে হাসিনা বিড়বিড় করতে গেছে পশ্চিমবঙ্গে গঙ্গার পানির জন্য, সেক্ষেত্রে মমতা কইছে এটা তো আমি কিছু করতে পারি না, এটা মোদিজি জানে। তাইলে এই মোদিজি নিয়ন্ত্রণ করছে শুভেন্দুকে। আমি মনে করি পশ্চিমবঙ্গের শুভেন্দু একটা পাটও মারে না মোদির কথার বাইরে। Therefore, আমরা যদি ভারতকে ইকোনমিক্যালি আমরা চ্যালেঞ্জ করতে যাই, তাহলে ভারতের প্রোডাক্টকে আমাদের বয়কট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, এর বিকল্প নাই আমাদের। আপনি এই বিষয়টার উপরে কোনো কিছু বলে আজকের এই বিষয়টাকে শেষ করতে চান? ভাই একটা জিনিস বুঝতে হবে, এখানে শুভেন্দু তো ইচ্ছে করে এগুলো বলতে পারে না, তার তো জ্ঞান বুদ্ধি কিছু আছে, মোদির বুদ্ধিতে সে কথাগুলি বলতেছে। মোদি কথায় শুভেন্দু এখন টার্গেট হচ্ছে, শুভেন্দু আল্লাহ না করুক কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে, দোষটা আমাদের ঘাড়ে পড়বে। হ্যাঁ, একমত একমত। যেটা যেটা কাশ্মীরে হয়েছে, পেহেলগামে, এই ধরনের কাহিনী করবে ভারত। সুতরাং আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রস্তুত। অর্থাৎ হাসিন ভাই আপনি কি বলতে চাচ্ছেন শুভেন্দুকে হয়তো রয়্যাল লোকজনরা ফেলাই দিয়ে দোষটা দিবে মুসলমানদের উপরে, এবং মুসলমানদের উপরে অত্যাচার আরো বাড়বে? সঠিক সঠিক সঠিক, একদম এই কাজটাই করবে মোদি। আমরা এই জন্য প্রস্তুত থাকবো, কোনো সুযোগ দিব না।
ওকে, একটা কথা আপনাকে হাসিন ভাই আপনার সাথে একটু শেয়ার করি। আহ, আজকের আক্তার ভাই বিষয়টা টানছে, আমরা আলোচনায় যাই নাই, কিন্তু আপনি শুভেন্দুর কথাটা এভাবে বলা একটা সাবজেক্ট আমার একটু অ্যাটেনশনে আনতে হইতেছে। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদ, তাকে নাকি মোসাদ রিক্রুট করছে, সে মোসাদের হয়ে কাজ করতেছে। এখন মাহমুদ আহমেদ নিজাদ সে প্রেসিডেন্ট হওয়ার পরে 4-5টা মন্তব্য করছে, এই মন্তব্যগুলো ছিল রেকলেস। উইটা কইছে ইসরায়েলকে আমি নিশ্চিহ্ন করে দেব, আরেকটা কথা বলছে ইহুদিদের পৃথিবীতে বাইচা থাকার কোনো অধিকার নাই। পরবর্তীতে দেখা গেছে প্রেসিডেন্ট আহমেদ নিজাদ এই কথাগুলো বলছে ইসরায়েলের উস্কানিতে, ইরানকে যেন সাবজেক্ট করা যায়। এখন আমাদের বাংলাদেশিরা এই কথাটা বুঝে কিনা, যে এরা এই এই শুভেন্দুরে পুটকির মধ্যে পিস্তল ঠেকাইয়া গুল্লি কইরা কয়ে দিব যে এই কাজ বাংলাদেশের জঙ্গিরা করছে। আর বাংলাদেশের জঙ্গিরা করছে সে এটা বলবে না, তারা কি বলবে জানেন? পশ্চিমবঙ্গের মুসলমান জনগোষ্ঠী এই কাজটা করছে, কারণ পশ্চিমবঙ্গের মুসলমানরা ভোটের ফলাফল নির্ধারণ করে, তাদের ভোট অনেক জরুরি, তো তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে। কর্নেল হাসিন, আপনি কি এই বিষয়টার দিকে একটু মন্তব্য করবেন? আমি মনে করি পশ্চিমবঙ্গের লোকদেরকে দোষারোপ করবে, সাথে যোগ দিবে বহিরাগত মুসলমান, বাংলাদেশের কট্টরপন্থী। এর আগে তারা আওয়াজ তুলছে আপনার হামাসের লোকজন আমার দেশে আছে, আপনি একটু মিলানোর চেষ্টা করেন। জি, ওই কাহিনী তারা, আমরা একটু সতর্ক হব চরম ভাবে। আমি রাষ্ট্রকে বলবো জঙ্গি যাতে হুজুরদেরকে একটু বয়ান রাখে, একটু কন্ট্রোলে রাখে, আবল তাবল না বলে, তারা সুযোগ খুঁজে, আমরা সুযোগ দিব না। আচ্ছা, আমি একটা কথা, এখন আপনি এটা কি করবেন? এই হুজুরগুলো যদি তাদেরই সেট আপ হয়? এটা তো হয়েছে, জেএমবি দমন করছে কিভাবে আমরা আমরা দেখছি, তাদের সেট আপ তারা বুঝে নাই, তারা বুঝে নাই এদেরকে, তাদেরকে বুঝে। ইসলাম তো সংঘর্ষ জিহাদে, নিরীহ মানুষ মারতে ইসলাম বলে নাই, কেন মারবেন? ইসলাম তো কাকে হত্যা করতে বলে নাই। এদের আমাদের যে হুদুদদের সিলেবাসটা, এটা দেওবন্দের সিলেবাস, অ্যাপ্রুভড বাই ব্রিটিশ, যেখানে শিখানো হয়েছে গরু খাবা আর ভারতের মুসলমান হিন্দুর সাথে গ্যাঞ্জাম করবা। এই ডিবাইড আমি কেন কোরবানিতে গরু নিয়ে চিল্লাচিল্লি করবো? আমার নবী তো গরু নিয়ে বলে নাই গরু জবাই দিতে হবে। এইসব ব্রিটিশের বীজ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই দেওবন্দের সিলেবাস ফালাই দিয়া আসল কোরআনের সিলেবাস বানাইতে হবে আমাদের মতো করে। হাসিন ভাই, আপনি ইংরেজদের সিলেবাসের কথা কইছেন, আপনারা একটা কথা বলি, আপনি কি জানেন এই ইংরেজরা সিলেবাস বানাইছে কোনটার থেকে? ইংরেজরা তাদের সিলেবাসটা তৈরি করছে ভেদাত থেকে। গরু খাওয়ার কথা কোরআন বলে নাই, গরু খাওয়ার কথা ভেদায় বলছে। ভাই, ভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভেদার ভবিষ্য পুরাণের বিভিন্ন শ্লোকে গরু খাওয়ার কথা কইছে, তো সেটা ঢুকাইছে দেওবন্দের সিলেবাসে। মেজর আক্তার, আমি এই বিষয়টাকেও কনক্লুড করব এই শুভেন্দুর সাবজেক্টটায়। আমি যেটাকে বললাম যে মাহমুদ আহমেদ নিজাদরে দিয়ে যে কথাটা আমি ব্যাখ্যা করলাম, প্লাস কর্নেল হাসিন একটা কথা বলছে শুভেন্দুকে হিট করা হবে এবং করার পরে এই দোষটা মুসলিম জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের উপরে চাপানো হবে এবং বাংলাদেশের উপরে চাপানো হবে। বিষয়টাকে আপনি এভাবে দেখেন কিনা? এক সময় আমি এইভাবে দেখি, আমি দেখেছি জেলেনস্কির আগে যে প্রেসিডেন্ট ছিল ইউক্রেনের, সে ছিল প্রো রাশিয়ান, সে 100% প্রো রাশিয়ান ছিল। আর জেলেনস্কি ছিল একজন জোকার, ফিল্মে জোকারের পড়তো, সে এন্টি রাশিয়ান স্লোগান দিয়ে সে জয়ী হয়েছে, সে জয়ী হয়ে জেলেনস্কি হয়েছে। এখন আমি যে কথাগুলো বলছি, যে উস্কানিগুলো দিচ্ছি, আমি তো উস্কানিগুলো হয়তো দিচ্ছি এরকম একটা কারণে যে আমি একটা পপুলারিটি অর্জন করে বাংলাদেশে আমি একটু বড় নেতা হতে চাই, আমি বড় প্রতিষ্ঠানে যেতে চাই। বিকজ বাংলাদেশে মুসলমান বেশি মানুষ, মুসলমানের পক্ষে কথা বলে আমি এখানে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিলে এটা খুব ভালো খাবে, মানুষ খুব ভালোভাবে গ্রহণ করবে। কিন্তু এতে যে আমি আমার নিজের মাথায় কুড়াল মারতেছি, এটা হয়তো আমি চিন্তা করব না। কাজে আপনি যে ইরানের স্লোগানটা দিলেন, আমি সেই কথাই তো বারবার বলছি, আমরা কেন ভারত নিয়ে এত উস্কানিমূলক কথা বলবো? ভারতে তো এখনো আমাদের 26 কোটি মুসলমান বাস করে, তারা কি ভারতীয় না?
আপনি একবারে ভারতীয় বলে যাচ্ছেন। এই 26 কোটি মুসলমান কি ভারতীয় না? কাশ্মীরি মুসলমানরা কি ভারতীয় না? আসামের মুসলমান কি ভারতীয় না? উত্তরপ্রদেশ মুসলমানরা কি ভারতীয় না? যারা গরু কুরবানির জন্য ফাইট করতেছে, আমি এখন গরুর মার্কেটটা উঠকে দিয়ে দিব এখন গরুর মার্কেটে দুম্বায় চলে যাবে। আমি যে গরু কুরবানি দিতাম, এখন আপনি গরু বাদ দিবেন হিন্দুদের খুশি করার জন্য, এখন তাহলে আমি দুম্বা কিনে নিয়ে আসবো আরব থেকে, এখন আমি উট কিনে নিয়ে আসবো আরব থেকে, কারণ আমার তো কুরবানি তো আমার তো নফল হইলেও কুরবানি তো দিতে হয়। সবাই কুরবানি, আমাদের বাংলাদেশের ইসলামের একটা রীতি হয়ে গেছে, গরিব ধনী সবাই কুরবানি দেয়। তাহলে এখন আমি কুরবানি কি দিব? গরু দিতে পারবো না, গরু বাদ দিতে হবে, কারণ গরু যেন এটা যেহেতু ওই বেদাতে ছিল গরু, বা আমাদের যে কি মাদ্রাসায় বললেন না, সে মাদ্রাসার নামও তো জানি না আমি, এই মাদ্রাসায় বলছে গরু, গরু দিবে না, তাহলে উট দিব। রসুল্লাহ তো গরু বলে নাই, উট বলছেন, তাহলে আমরা উট দিব। এখন উট এখন আরব থেকে আনবো, আফগানিস্তান থেকে আনবো, তাহলে উটের একটা মার্কেট হয়ে গেল। এগুলোর পিছনে তো অনেক কিছু আছে। কারণ আমি তো আমার প্রতিটা বক্তব্যই তো উস্কানিমূলক। আমি তো ভারত উস্কানি দিচ্ছি 3টা কারণে। একটা কারণে আমি বাংলাদেশে মুসলমানের মধ্যে আমি বিশ্বস্ত হতে চাই যে আমি তোমাদের একমাত্র নেতা, আমি এই দেশে ভারতের বিরুদ্ধে লড়তে পারবো। 2 নম্বর দিতে চাই, আমি আমার নিজস্ব রাজনীতি একটা দর্শন তৈরি করতে চাই, যে দর্শনের মাধ্যমে আমি বাংলাদেশকে ডিভাইড করতে পারি। আমি বাংলাদেশের মানুষের জনগণকে এক থাকতে বলবো, কিন্তু আমি একজনের সঙ্গে একজন ঐক্যবদ্ধ হবে। আর তৃতীয়, ভারতকে আলটিমেটলি বলতে পারবো আমি তোমাকে আমার বিরুদ্ধে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিয়েছি। এটা অতীতে আমরা করেছি, অতীতে আমরা দেখেছি। এই 3টি পয়েন্ট নিয়ে আজকে আমরা এন্টি ইন্ডিয়ান স্লোগানটাকে বড় করতেছি। এন্টি ইন্ডিয়ান স্লোগান যত বেশি বড় হবে, কিছু না আমার সুবিধা হবে, আমি রাজনৈতিকভাবে এস্টাবলিশ হতে পারবো, কারণ মুসলমানের মধ্যে আমি একটা সস্তা জনপ্রিয়তা পাবো। কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে সিকিম বানায় ফেলবো, আলটিমেটলি বাংলাদেশটাকে আমি ইউক্রেন বানিয়ে ফেলবো, আলটিমেটলি বাংলাদেশটাকে আমি লেবানন বানিয়ে ফেলবো। এই জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাই। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা প্রতিরক্ষা এগ্রিমেন্ট করতে চাই, যেখানে সে আমাকে এগ্রিকালচার আউটপুট দিবে, ইনপুট দিবে, আমার এগ্রিকালচার সাহায্য করবে, আমি তার প্রতিরক্ষা কিনবো। আমার চীনের দরকার নাই, কারো দরকার নাই। আমি আমার নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে পারবো। আমার এনাফ ম্যান পাওয়ার আছে, এখন ট্রেন্ড ম্যান পাওয়ার আছে। আরে ভাই, 72 সনে আমি ছিলাম 100 নম্বর অফিসার বাংলাদেশ আর্মিতে। আনফরচুনেটলি আমার নাম্বার হলো BSS 100। তার মানে আমার আগে ছিল 99 জন অফিসার, আর এখন তো কত 99,000 হয়েছে, অন্তত 90,000 উপরে অফিসার হয়ে গেছে। আর আমি তো শিফট অফ মেজর ছিলাম। আর এখন তো কচুঘাট বাজারে লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে ধাক্কা লাগে, বুঝছেন না? মাছের বাজার করতে গেলে লেফটেন্যান্ট জেনারেল দেখা লাগে, লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তো বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ভাড়া পাওয়া যায়, চাকরি দেওয়া যায়। মেজর জেনারেল চাকরি করে গেছে স্মাগলারের কোম্পানিতে, লেফটেন্যান্ট জেনারেল চাকরি করে গেছে স্মাগলারের কোম্পানিতে। বসুন্ধরাতে পাবেন শত শত মেজর, সব মেজর না ছিলেন বাংলাদেশ আর্মি। ওকে, আজকের আলোচনাটা আচ্ছা ভাই, ওকে, আজকের আলোচনাটা আমরা আমি ব্যক্তিগত স্বার্থে আমি ভারতের বিরুদ্ধে সে কথা বলা খুব সহজ, কিন্তু আনফরচুনেটলি আই হ্যাভ স্মল কনসিয়াস। এটা আপনার চোখে হতে পারে, আমি আপনার শত্রু হতে পারি, প্রতিদ্বন্দ্বী হতে পারি। স্যার ওকে, বাংলাদেশ আমরা আক্তার ভাই এবং হাসিন ভাই, এমনকি আমি সৌদি আরবকেও আমার আপন মনে করি না, তুরস্কে মনে করি না। আমি হজে যাই টাকা দিয়ে, আমার টাকা মাফ হয় না, আমি গরু জবাই করি ওই আমার। ওকে, কাজে আমার বন্ধু বাইরে কেউ নাই, আমার বন্ধু বাংলাদেশ। কাজে আমি বিনীত বলবো, আবারও বলবো, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটা গুড ফ্রেন্ডশিপ চাই। আপনি যত মিলিত জিনিস করতে পারেন, আই উইল সাপোর্ট ইউ। থ্যাংক ইউ, আই উইল সাপোর্ট ইউ। ওকে, আমি আজকের আলোচনায় আমি জানি হাসিন ভাই কিছু একটা অ্যাড করতে চাচ্ছেন। আমি হাসিন ভাই, আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন বলেন, এবং ওটা বলার সাথে সাথে আজকের আলোচনাটাকে আপনি কনক্লুড করেন, আমরা পার্শ্বটা শেষ করব। প্লিজ ভাই, আপনি সময় নিয়ে বলেন, অসুবিধা নেই, আপনি সময় নিয়ে বলেন। দীর্ঘ 15টা বছর এই আওয়ামী লীগ আমাদের শোষণ করছে, ইনডাইরেক্টলি ভারত করছে। কি চুক্তি আমরা করি নাই? এই আওয়ামী লীগকে লাখ লাখ লোক ভারত আশ্রয় দিয়ে আছে। এখন আমি বলবো ভারত আমার প্রতিবেশী, ভারত আমার প্রতিবেশী, শত্রু প্রতিবেশী, পরিষ্কার। এইটা আপনার বুঝতে হবে কে ভালো কে মন্দ। পশ্চিমবঙ্গের সাথে আমার ঝগড়া নাই, ত্রিপুরার সাথে ঝগড়া নাই, আসামের সাথে ঝগড়া নাই, এটা আমাদের বৃহত্তর বাংলার অংশ। দর্শন ভারতের, সেই দিল্লির দর্শনের প্রতি আমার হিংসা বিদ্বেষ, তাদের কুচুক্তির জন্য আজকে আমাদের এই অবস্থা। আমাদের তো সম্পদে কোনো কমতি নাই। কেন আমি
আপনি তো বললেনই সৌদি আরব টাকা দিয়ে দেয়। ইয়েস, আমাদের ভাই বোনরা কষ্ট করে পরিবারকে দেশে রেখে বিদেশ থেকে টাকা পাঠায়। কে আমার লাভবান? আমেরিকা আমার লাভবান না চীন আমার লাভবান? এই চীন আমার পাশে, পাকিস্তান আমার নিঃস্বার্থ সাহায্য করবে এখন। তার যে শত্রু আমার যে শত্রু, চীনের যে শত্রু, এ কমন শত্রু। কেন আমি সহজ গ্রাউন্ড ফ্লোরে আমেরিকার কাছে দৌড়াবো? আমেরিকা তার ইন্টারেস্ট ছাড়া কোনো কাজ করবে না। হ্যাঁ, আমাদের কৃষিক্ষেত্রে যে আমেরিকা অবদান রাখে, আলহামদুলিল্লাহ। যে অবদান রাখবে আলহামদুলিল্লাহ। ওই সমীকরণ হলো তো মায়ানমার আমার সবচেয়ে কাছে, সস্তা বন্ধু, আমরা তাও করতে পারি নাই। জিয়া রহমান ট্রেনিং করাই আনছে রোহিঙ্গাদের লিবিয়া থেকে, বিএনপি সেটা আপন করতে পারে নাই। খালেদা জিয়া জানেন হয়তো না, যারা জানতেন তারা করেন নাই। শহীদ জিয়া এই কাজটা করছেন, রোহিঙ্গাদের ট্রেনিং করে আনছেন মায়ানমার গাদ্দাফির ওখান থেকে। যখন আমি ওখানে ছিলাম সিও, তারা এই কথা বলে, আমি কি করব? আমার জেনারেলরা বলে এক কথা, ডিজিএফআই বলে এক কথা, আমি কিং করতে বিমূঢ়। আমাদের দর্শন ঠিক নাই। এক ডিজিএফআই আসে, আরেক ডিজিএফআই আরেক রকম চলে। এটা কি আমাদের কাজ ছিল? এই জন্য আক্তার স্যারও দায়ী। বিএনপির ডিজিএফআই একরকম, আওয়ামী লীগের ডিজিএফআই আরেক রকম। এইভাবে চলে ডিজিএফআই বা কোনো গোয়েন্দা চলে। গোয়েন্দা দেখবে আগামী 100 বছর তার দর্শন থাকবে একরকম। আপনি মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন। আমাদের রাজনীতিবিদের চরিত্রের জন্য আজকে আমাদের দুর্দশা। এই আক্তার স্যাররা দায়ী, অন্য কেউ না। সাধারণ জনগণ খুব ভালো, আমরা দেশপ্রেমিক, আমরা আমাদের ধর্ম কর্ম নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমার উপরে বাড়াবাড়ি করবেন, আমরাও করব। যেই ধরনের উস্কানিমূলক বক্তব্য কিন্তু দেয়, এখানে আমি হাসিন চুপ করে থাকলে হবে না তো, আমাদের সবার কথা বলতে হবে। আমার সীমান্তের কৃষক শ্রমিক যেই সাহসী, ভারতে সেটা নাই। চুপ করে থাকার সময় এটা না, বহুত চুপ করেছিলাম এত বছর। ভারত লুটপাট করেই গেছে, কোনো কিছু ছাড় দেয় নাই। ভারতের আনুগত্য নিয়ে আমাদের রাজনীতিবিদদের ক্ষমতায় আসে, এই রাজনীতিবিদ আমার দরকার নাই। আমি বলতে চাই আমাদের যথেষ্ট সম্পদ আছে, আমাদের ছেলেরা সব ধরনের লোক সাহসী, কর্মদক্ষ, আমরা যে কাজে লাগাতে পারি নাই। আমার উচিত আমার দেশে যারা গুলশান বনানী এই বড় বড় এলাকায় থাকেন, এদের অর্থে টান দেওয়া, অর্থ সম বন্টন করা। সুষম বন্টন করে দেশ সুন্দর চলবে। ভারতকে আমার তোয়াক্কা করতে হবে না, টাকা দিয়ে মাল কিনবো, নাহলে জমি ইজারা দিব। আমাদের এয়ারপোর্ট যেটা আরেকটা আছে শমশেরনগর সিলেটে, স্যার চিনেন, ওটা পাকিস্তানকে দিব। দেখেন ভারত কি লাফালাফি করে। ভারতের লাফালাফি করলে আমার খুব মজা লাগে। আমার মনে হয় পাকিস্তান হ্যাঁ, কি শমশেরনগর দিব এয়ারপোর্ট, ভাড়া ভাড়া টাকা Okay. নিব স্যার, টাকা নিব, ভাড়া দিব। আগুন জ্বলবে ভারতে। আর বোঝার চেষ্টা করেন, কমন এনিমি। আমরা দর্শনটা পরিষ্কার করি নাই। এখন ভারত কেন ভয় করি? ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমাদের সাথে নেপাল আছে, ভুটান আছে। এবারে সিকিম স্বাধীন হবে, ভয় পাচ্ছেন কেন স্যার? আমরা আসলে আজকে যদি আমি কি বলবো স্যার, যা হওয়ার হয়ে গেছে। আমরা আমাদের মর্যাদা নিয়ে বসবাস করতে চাই, কারোর সাথে একবারে ঝগড়া করতে চাই না। এই যে বন্যাটা হইলো, দোষ তো আমি ভারতকে দেই। কেমনে ভালো কথা বলবো ভারতের বিরুদ্ধে? প্রতিটা পদে পদে ভারত আমাদের ক্ষতি করতেছে। তারপর আমি সবারকে বলতেছি, আমাদের ধর্মীয় হুজুরা অনেক সহনশীল, তাদেরকে আরো সহনশীল হইতে হবে, যেন কোনো উস্কানি না দেয়। রাষ্ট্র বেশ সচেতন। এই যে একটা মূর্তি বানাইছে, কই ঠান্ডা হয়ে গেছে না? ভারত তো অনেক দিচ্ছে সুশ্রী, আমার গোয়েন্দা কিন্তু ঠিক করে ফেলছে। আগামীতে ইনশাল্লাহ আরো ঠিক হবে। আমরা সচেতন হই, এইটাই হলো আমার উদ্দেশ্য, অন্য কিছু উদ্দেশ্য না। আমি রাস্তাঘাটে কোনো পদ চাই না, কোনোদিন এমপিতে আমি দাঁড়াবো না, কিন্তু জনগণকে বলবো ভারতকে ভয় পাইও না, তোমার চেয়ে অযোগ্য শালারা। আমরা এক জাতির দেশ, মুসলমান মরলে শহীদ। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, মেজর আক্তার, এবার আপনি যদি কনক্লুড করেন। কনক্লুড, ধন্যবাদ। বাংলাদেশে পাকিস্তানের স্থান হবে না। যারা এই পাকিস্তানের স্বপ্ন দেখেন তাদেরকে অনুরোধ করে বলবো, এই দেশটা আমাদের, আপনাদের। পাকিস্তানকে আইনেন না, পাকিস্তান বাংলাদেশে ঢুকতে পারবে না। পাকিস্তানটা থার্ড ক্লাস কান্ট্রি, মোস্ট কন্ডেম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তানের আইনেন না। নিজেরাই আজকে গোলাগুলি করছে আফগানিস্তানকে, নিজেরাই এখন নিজেদের ওই মেজর জিয়ার যে পার্টি আছে না, মেজর জিয়ার জি কারণে বাংলাদেশ থেকে পলাতক, সেই মেজর জিয়ার পার্টি গোলাগুলি করে মারতেছে। এখানে পাকিস্তান আনার স্বপ্ন দেখেন না। পাকিস্তান আনতে চাইলে ভুল বুঝে শিকার হয়ে যাবেন। এখানে আপনাদের প্রতি ভুল বোঝা ভুলবে, মানুষ আপনাদের দেশপ্রেম নিয়ে, বাংলাদেশ নিয়ে আপনাদের ভাববে। আমরা ইন্ডিয়ার পক্ষে নই, আবার পরিষ্কার করবো যে ইন্ডিয়ার বিপক্ষে নই, আমরা বাংলাদেশের পক্ষে। আপনি যে কথা বলছেন, আসেন বাংলাদেশের পক্ষে কাজ করি। রাজনৈতিক দলের ব্যর্থতা আছে বলেই আজকে বাংলাদেশের মিলিটারি একাডেমি হয়েছে। আজকে বাংলাদেশের ব্যর্থতা আছে বলেই আপনারা, যে এখানে মেজর সাহেব ছিল 5 জন 10 জন, সেখানে আপনার হাজার হাজার লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার হয়েছে।
এই বাংলাদেশের রাজনীতিবিদরা করছে বলেই আজকে ঢাকায় গুলশান বনানী বাড়ি ধারা হয়েছে। এই গুলশান বনানী বাড়ি ধারা হয়েছে। আপনি আজকে এখানে 4টা-5টা ডিওএইচএস হয়েছে, যে প্রতিটা ডিওএইচএস আপনি দেখেন কতগুলো বাড়ি হয়েছে। এই বাংলাদেশের রাজনীতিবিদরা ছিল বলে, এই রাজনীতিবিদরা ছিল বলে আজকে ঢাকা শহরে আপনি একটা সুন্দর সেনানিবাস পেয়েছেন ক্যান্টনমেন্টে। আপনি দেখেন বাংলাদেশের সেনা সদর যত বড়, ইন্ডিয়ান সেনা সদর এত বড় না, ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার এত বড় না। আপনি দেখেন তো বাংলাদেশ বিমান সদরে কি অবস্থা, আরে বাপরে বাপ। ওই নেভি হেডকোয়ার্টার যখন বানানো হয়েছিল না, তখন জেনারেল জিয়া বলছিল ওরে 2টা ওই ইয়া কিনে দাও, টয় কিনে দাও, ওখানে বসে বসে সে সুইমিং পুলে ওই নেভি শিপ চালাক। যত বড় হয়েছে না, আপনি বাংলাদেশে আমরা এখন গলফ খেলি, আমাদের সাহেবরা, কর্নেল সাহেবরা, জেনারেল সাহেবরা, এই রাজনীতিবিদদের কারণে। এই রাজনীতিবিদরা ছিল বলে আজকে আমরা টেবিল টক করতেছি, টক শো করতেছি, কথা বলতেছি। এই রাজনীতিবিদরাই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বলে আজকে বাংলাদেশে 5-50 বছরে এগিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশে যে জায়গায় আসছে সেটা পাকিস্তানের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক উপরে, মিলিটারি শক্তিতেও পাকিস্তানের চেয়ে অনেক উপরে। বাংলাদেশে পাকিস্তানের মিলিটারি শক্তি 71 সালে যা ছিল, পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মিলিটারি শক্তি অনেক বেশি। মধ্যপ্রাচ্যে একচেটিয়া পাকিস্তানিরা ওই পিস কিপিং করতো সারাক্ষণ, এখন বাংলাদেশ একচেটিয়া করে, বাংলাদেশ 1 নম্বরে করে। আপনারা লেবাননে গেছেন, আপনারা ওই কি বলে ইয়াতে গেছেন, লিবিয়াতে গেছেন, বিকজ রাজনীতিবিদরা পাঠিয়েছে। জেনারেল জিয়া আমাদের রাজনীতিবিদ বলেই পাঠিয়েছিল। জেনারেল জিয়া রাজনীতিবিদ ছিল বলে। আজকে রোহিঙ্গার ইস্যুতে দেখেন, আজকে আমাদের সেনাবাহিনীর জেনারেল সাহেবরাই সাহস পায় না বলতে। ও নিচের লেভেল অফিসাররা বলে, ওখানে তো ডিপ হেডকোয়ার্টার বানায় দেওয়া হয়েছে। ডিপ কমান্ডার কি ব্যান্ডা বাজতেছে? ডিপ কমান্ডার কেন বলে না? পাকিস্তানের বিরুদ্ধে 71 সনের যুদ্ধের সিদ্ধান্ত দিয়েছিল মানেকশ, তাকে তার জন্য পরবর্তী ফিল্ড মার্শাল বানানো হয়েছিল। এটা ইন্দিরা গান্ধীর সিদ্ধান্ত, যুদ্ধ সিদ্ধান্ত নেয় জেনারেল। রোহিঙ্গার সমস্যার সমাধান দিতে হবে জেনারেলদেরকে। ওই জেনারেল আমাদের তৈরি হয়নি এখনো যুদ্ধ করার মতো। ফজলু করছিল একটা করে, দেখেন ফজলুর রহমানের কি অবস্থা তার, বুঝতে পারছেন না? কাজে আমি অনুরোধ করব আপনাকে, আমরা বাংলাদেশটাকে উন্নতি করব, ভালো করব, অন্যরা আমাদের প্রতি জেলাস হয়ে অন্যের দিকে তাকানোর দরকার নাই। আমরা কেন পাশের বাড়ির দিকে তাকাবো? আমার শত্রু সে 100 বার শত্রু, 1000 বার শত্রু ভারত, কিন্তু ভারত আমার প্রতিবেশী, এটা অস্বীকার করতে পারবেন? তাহলে শত্রু প্রতিবেশী, শত্রুকে রাইখে যদি চলেন, তাহলে আপনাকে প্রতিদিন সত্য চিন্তা করতে হবে। আপনি যদি তাকে মারার চিন্তা করেন, ধ্বংস করার চিন্তা করেন, তাহলে সেও তো আপনাকে ধ্বংস করার চিন্তা করবে। আপনি যদি তাকে প্রতিদিন শত্রু বলেন, তাহলে সেও তো আপনাকে করবে। ধন্যবাদ আপনাকে আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি সত্য বড় নিরেট, সত্য বড় কর্কশ, সত্য বড় কঠিন, সত্য দিয়ে কাউকে খুশি করানো যায় না। সত্যের সবচেয়ে বড় ক্যারেক্টার হলো, সত্য বললে যত বেশি প্রতিক্রিয়া হবে তত বেশি শক্তিশালী হয়। আপনাকে জ্যাকব ভাই অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু আজকে আমি তর্ক করি নাই, শুনেছি, আমার যা বলা বলেছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা নিয়ে কথা বলার মতো অভিজ্ঞতা, বয়স সবকিছু আল্লাহ আমাকে দিয়েছে। আর যেহেতু সময় একসঙ্গে পার করে আসছি, একই সোর্স অফ জ্ঞান আমাদের সবার একই, এই বই নালে কিতাব নালে এখান থেকে সেখান থেকে, ঠিক কিতাব পড়ার সামর্থ্য আপনার যেমন আছে আমারও সেমন আছে। হয়তো আপনি আমার চেয়ে অনেক বেশি বুঝেন, কিন্তু আমি একটু হলেও তো বুঝি। সোর্স অফ নলেজ যেহেতু আজকে ধ্যানের মাধ্যমে আসে না, আজকে ওই হীরা পর্বত থেকে আসে না, গুহার থেকে আসে না, আজকে যেহেতু আসে বই থেকে, যেহেতু আসে আপনার এই গুগল থেকে, যেহেতু আজকে চ্যাট জিপিটি থেকে, এআই থেকে, কাজে সোর্স তো আমাদের সবার সমান, সবকিছু আমরা জানতে পারি, আমরা কন্ট্রাডিক্ট করতে পারি, বিতর্ক করতে পারি, কিন্তু সেই বিতর্কের সিদ্ধান্ত সময়ে যদি জয়লাভ না করতে পারি তাহলে হবে না। আমি চাই বাংলাদেশে, আপনি আমেরিকাতে কথা বলছেন, আমেরিকার সঙ্গে আপনার অনেক সুসম্পর্ক, অনেক ভালো। উই ওয়ান্ট টু বি নাম্বার 1-to-1 ফ্রেন্ড উইথ আমেরিকা, 1-to-1 ফ্রেন্ড, নট ভায়া। আপনি সেই ব্যবস্থা করেন, দরকার পড়লে আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, ডোন্ট ওয়ারি। আমাকে ওই F-16 দেন, নাহলে ওটা দেন, বুঝছেন না, আমাদের লেটেস্ট টেকনোলজি দেন, ড্রোন দেন, তাকে বলে ফাইট করবো ইন্ডিয়ার বিরুদ্ধে। অসুবিধা কি আছে? আমাদের কর্নেল হাসিব তো এখনো ফাইটিং ফিট আছে, তোকে বলে বানিয়ে দিব, উইল ফাইট ফর দ্য মুসলিমস, নো প্রবলেম, বাট আমাকে শক্তিশালী করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হাসিব, অনেক কথা বললাম, নাথিং পার্সোনাল, জাস্ট উই ডিসকাসড অ্যাবাউট দ্য ইস্যুস এন্ড দ্য পার্সোনালিটিস, ইস্যুস এন্ড পার্সোনালিটিস, বিকজ এভরি ডিসকাশনে পার্সোনালিটি আসবে, ইস্যু আসবে, টাইম আসবে, উই হ্যাভ ডিসকাস ওই টাইমে। থ্যাংক ইউ।
আক্তার স্যার, আমাদের ভারত ছিল আমাদের আসল প্রিয় বন্ধু হওয়ার কথা ছিল। ভারতের আচরণে আমরা বাধ্য হয়েছি এই আজে বাজে কথা বলতে ভারতের বিরুদ্ধে। ভারত ওকে ভাই, আমরা আলোচনাটা হাসিন ভাই আবার আমরা আলোচনা করব, আবার আলোচনা করব, চিন্তা করেন না। মেজর আক্তার, কর্নেল হাসিন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ আপনাদের দুজনের প্রতি। আজকের আলোচনাটা আমরা চেষ্টা করেছি বিভিন্ন বিষয় কনক্লুড করার জন্য। একটা সাবজেক্ট আমরা এখনো যেতে পারিনি, অন্য এক সময় আমরা আলোচনা করব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ভাই, বাংলাদেশ থেকে এত রাতে বসে আমার সাথে আলোচনা করার জন্য। এই ছিল আমাদের শো। আমি এখন কনক্লুড করব। মেজর আক্তার এবং কর্নেল হাসিন, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, কালকে আমার একটা কোর্টে হাজির আছে, হয়তো ঢুকে যেতে পারি, দোয়া রাখেন, আদালতে গিয়ে হাজিরা দিব, ঢুকাই দিতে পারে, কাজে বুঝাতে রাখেন। ওকে, ঠিক আছে। রাখেন। দর্শক শ্রোতাই ছিল আমাদের শো। একটা কথা আপনাদেরকে আমি বলি, একটা একটা করে বলি, তাহলে আপনারা বুঝবেন। খুব সংক্ষিপ্ত আকারে আমি 1-1.5 মিনিটের মধ্যে বা তারও কম সময় আমি কনক্লুড করব। মেজর আক্তার একটা কথা বলে যে জ্যাকব ভাই, আমেরিকার সাথে আপনার সম্পর্ক ভালো আছে, আপনি একটু কথা বলেন। মেজর আক্তারের এই আকাঙ্ক্ষা অত্যন্ত লজিক্যাল, কিন্তু একটা সাবজেক্ট, যে কোনো দেশ থেকে আপনি যেই মুহূর্তে কোনো অ্যাসিস্ট্যান্স বা কোঅপারেশন চাইবেন, তখন আমেরিকা হোক, চায়না হোক, টার্কি হোক, তারা একটা কথা জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইয়োর ইনভলভমেন্ট or influence within the current government of Bangladesh? Do you have any access to the Prime Minister? Do you have access to the Defense Ministry? এটা আপনি যেখানে যাবেন তারাই আপনাকে প্রথমে এই কোশ্চেনটা করবে। মেজর আক্তারের এবং কর্নেল হাসিনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি। আমি এক সময় ওয়ারেন ক্রিস্টোফারের সাথে একটা মিটিং এ গেলাম। কোথায়? ব্যক্তি মিটিং এ না, আমি কংগ্রেসের ফ্লোরে গেলাম। হঠাৎ ওখানে ওই দিন যে ওয়ারেন ক্রিস্টোফার থাকবে আমি জানতাম না। তো ওয়ারেন ক্রিস্টোফার, আমি চিন্তা করলাম, ও মাই গড, এই মুহূর্তে ওয়ারেন ক্রিস্টোফারকে যদি তারেক রহমান বা হাসিনার সাথে অথবা খালেদা জিয়ার সাথে একটু কথা বলানো যাইতো, আমার দেশ উপকৃত হইতো। কারণ ওনাদের বালের যোগ্যতাও নাই ওয়ারেন ক্রিস্টোফারের সাথে কথা বলবে। আমি মেজর আক্তার এবং কর্নেল হাসিনকে বলি, আমি 24 ঘন্টা লন্ডনে এবং ঢাকায় যোগাযোগ করেছি ওয়ারেন ক্রিস্টোফারের সাথে একটু কথা বলানোর জন্য। আপনি কি জানেন, আমাদের দেশের খানকি রাজনীতিবিদরা, বিএনপির এবং আওয়ামী লীগের, এরা ওয়ারেন ক্রিস্টোফারের সাথে তাদের কথা বলতে দেয় নাই। তারা তো চিনেই না ভাই, তারা তো চিনেই না। ওকে, আরো শুনবেন আক্তার ভাই, আমি আমেরিকান সিনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান ছিলেন ড্যানিয়েল প্যাট্রিক ময়নিহানের সাথে বেগম জিয়ার অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আধা ঘন্টা লাগোয়াডিয়া ম্যারিয়টে। আজকের যে শিক্ষামন্ত্রী বাইনচোদ বসে আছে তারা এবং শমশের মোবিন বেগম খালেদা জিয়াকে কথা বলতে দেয় নাই। আক্তার ভাই, এই কথাগুলো যাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি কিন্তু লুকায়া বলতেছি না, এদেরকে সরাসরি বললেন যে তোমাদের চন্দ্রগোষ্ঠী উদ্যোগ করে বলছে, এই কথাকে চ্যালেঞ্জ করার থাকলে করো জেকব মিল্টনের সাথে। আমি জানি এগুলো করছি, আমি করতে দেয় নাই। তো এখন আমি, আমার ডিজায়ার আছে, মেজর আক্তার আপনারও ডিজায়ার আছে, যে আমরা যদি আমেরিকা, চায়না, টার্কি এদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো একটা জায়গায় যদি আমরা একটা কমন গ্রাউন্ড তৈরি করতে পারি, আমরা অনেক সলিউশনের মধ্যে আসতে পারবো। সমস্যা একটা জায়গায়, আপনার পিছনে, আমার পিছনে, ব্রিগেডিয়ার হাসিনের পিছনে বিশাল জনগোষ্ঠী নাই, এবং আমাদের কারো বাবার নাম মুজিব শেখও না, জিয়াউর রহমানও না, এবং আমাদের দলের নাম আওয়ামী লীগও না, বিএনপিও না। এখন আছে, এখন আপনি বলতে পারেন ওকে আমার দলের নাম জামাত, সমস্যা আছে। জামাতের লোকজনরা সৎ, জামাতের লোকজনরা উদার, জামাতের লোকজনরা ভালো মানুষ, কিন্তু সমস্যা একটা জায়গায়, তাদের কোনো দূরদর্শিতা নাই, তাদের ভিতরে কোনো প্র্যাগমেটিজম নাই, তাদের ভিতরে পলিসি মেকিং এ তাদের ভালো খেলোয়াড় নাই, তারা পলিসিতেও ভালো না। তাহলে মেজর আক্তার আপনার পিছনে আর কর্নেল হাসিনের পিছনে আর আমার পিছনে আছে কোন বালটা?
লি কুয়ানের সাথে তারা এগ্রিমেন্ট করছে, কারণ লি কুয়ান ছিল সরকার প্রধান। আপনি কি জানেন লি কুয়ানের সাথে আমেরিকানদের কে বসায় দিছিল? হার্ভার্ডে পরে দুইজন সিঙ্গাপুরের ছাত্র আমেরিকান গভর্নমেন্ট আলোচনা কইরা কোঅর্ডিনেট করে বসায় দিছে। আজকের আমি জেকব মিল্টন যদি একটা রাস্তা বের করি, আর আমি যদি বিএনপি কে বলি যে ওকে তারেক রহমান সাহেব আপনারে আমি আমেরিকানার ব্যবস্থা করবো, আপনি বসে আলোচনা করেন, তারেক রহমান আসতে একটা বুড়ি আঙ্গুল দেখায় দিব, তার পর্যন্ত এই খবরটাও যাইতে দিবে না, কারণ ভারতের সালাউদ্দিন আর আমির খসরুরা তাকে নিয়ন্ত্রণ করে। তো আপনি যখন আমাকে বলেন যে ভাই আপনার সম্পর্ক ভালো, আপনি কিছু একটা করেন, আমি এই সাবজেক্ট গুলো চিন্তা করি, আমি কথাগুলো প্রচন্ড মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনি, কিন্তু আমি বাস্তবতাকে কখনো এড়াই না ভাই। আমি যখন সিনেট ফ্লোরে আপনার আমি বলছি আক্তার ভাই আপনি আমেরিকা আসেন, আপনারা নিয়ে আমি সিনেট ফ্লোরে কংগ্রেস ফ্লোরে যাব, আমি জানি এই ফ্লোরে যাওয়ার পরে আপনি দেশে গিয়া আপনি বলবেন ও মাই গড, জেকব তো এই বালটাই আমারে বারবার বুঝাইতেছিল। গেল একটা প্রসঙ্গ। দুই, আক্তার ভাই বলছে আপনি কি অস্বীকার করতে পারবেন যে ভারত আমার প্রতিবেশী? ভাই আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো আর আপনারা কিভাবে বুঝবেন? পারস্য সিভিলাইজেশন ছিল ৭,০০০ বছরের সিভিলাইজেশন, ৭,০০০ বছরের সিভিলাইজেশন, এবং সিভিলাইজেশন অফ মেসোপটেমিয়া এটাও কয়েক হাজার বছরের সিভিলাইজেশন। একটা কথা আপনি মনে রেখেন, মেসোপটেমিয়া এবং পার্সিয়ানরা একটা জায়গায় এগ্রিমেন্ট করছিল, কি জানেন? তাদের এগ্রিমেন্টটা এই ছিল যে আমরা শিক্ষা একজন আরেকজনের সাথে শেয়ার করব, সায়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করব, যে কোনো উদ্ভাবনের ইংরেজি কি, কেউ যদি ইনভেন্ট করে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করব। এই আচরণটা কি জানেন? এটা বাইবেলে লেখা আছে, টোরায় লেখা আছে, ইসলাম ধর্মে লেখা আছে, প্রতিবেশী সুলভ আচরণ। মেজর আক্তার আপনি লেখাপড়া জানা মানুষ, কিন্তু কথাবার্তা যখন আপনি বলেন আমার মনে হয় লেখাপড়াগুলো আপনি ভুলে যান। আপনি জাস্ট হাফিজি হুজুর আর ওই হেফাজতের বর্তমানে যে হুজুর আছে না মহিবুল্লাহ বাবুনগরী, তাদের মতো কথা। কারণ ভারতের ফিলসফি প্রতিবেশী সুলভ না, তাদের ফিলসফি হইল চাণক্য নীতির প্রথমেই আছে প্রতিবেশী যে আছে সে তোমার শত্রু, তারে পন্দায়া মাইরা ফেলাও। আপনি দেখতে চান এইটা? আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, একটু পরে। ভারতের মূলনীতি তোমার প্রতিবেশী তোমার শত্রু, তোমার আপন ভাই তোমার শত্রু, তোমার আপন বোন তোমার শত্রু। কারণ তোমার উপরে যেটার অধিকার তুমি এস্টাবলিশ করতে চাচ্ছ, ওই অধিকার তোমার ভাইও চায়, ওই অধিকার তোমার বোনও চায়। তো তোমার উচিত ভাই আর বোনরে জবাই করে দেওয়া। আর মেজর একটা বারবার বলবে তারা প্রতিবেশী। ভাই লেখা একটু ভালো করে করেন, অর্ধেক করেন কেন? অর্ধেকের মধ্যে যায়েন না। ভারত কোনোদিনই ভালো প্রতিবেশী না। ওরা হচ্ছে ওই প্রতিবেশী, ওরা হচ্ছে ওই প্রতিবেশী যেই প্রতিবেশীরা, ওরা হচ্ছে ওই প্রতিবেশী যেই প্রতিবেশীরা নিজের মাকে বিয়ে করে। ওরা হচ্ছে ওই প্রতিবেশী যারা আপন বোনকে বিয়ে করে। ওরা হচ্ছে ওই প্রতিবেশী যারা তাদের মাকে গর্ভবতী করে। ওরা হচ্ছে ওই প্রতিবেশী যারা আপন বোনকে গর্ভবতী করে। ওরা হচ্ছে ওই প্রতিবেশী যে প্রতিবেশী বাবা তার মেয়েকে গর্ভবতী করে। ওই প্রতিবেশীর সাথে মেজর আক্তার আপনার যদি কোনো জায়গায় মিল থাকে, ইউ আর মোর দেন ওয়েলকাম, গো অ্যান্ড জয়েন দেম। আই হ্যাভ জিরো ইন্টেনশন টু জয়েন দেম। আমি কোন লোকের সাথে জয়েন করতে চাই না যেখানে বাবা তার মেয়েকে গর্ভবতী করে, সন্তান তার মাকে বিয়ে করে। এখন মেজর আক্তার যদি কোনো ফিলোসফিতে এমন প্রতিবেশী খুঁজে, হি ইজ মোর দেন ওয়েলকাম। আমি ওদেরকে চাই না। 2, 3, শুভেন্দু অধিকারী কোনো মানুষের মধ্যে পড়ে না, একটা অশিক্ষিত চন্ডাল কুত্তার বাচ্চা ফ্রাঙ্কির পোলা। তবে আমি মেজর আক্তারের ভাষায় বলবো না যে আমি যদি পশ্চিমবঙ্গের মুসলমান হইতাম আমি ওরে খুন করতে চাইতাম, তাহলে মেজর আক্তারের এই কথাটাকে ভারতীয়রা কইব দেখছো
আমি অবাক হব না মেজর আক্তারের এই ভিডিও ক্লিপটা যদি ইন্ডিয়া চালায়া দেয়, দেখো এই মুসলমান জঙ্গি শুভেন্দুরে মারতে চায়। পরে বাংলাদেশের একটা গ্রুপ কইব এই মেজর আক্তার ও মাহমুদ আহমদ নিজাদ হইছে মোসাদের মতো এজেন্ট, রয়ের এজেন্ট। বাংলাদেশের রয়ের এজেন্ট কে? মোহাম্মদ আখতারুজ্জামান। দেখছেন একটা কথা। আরো একটা কথা, আমি একটা বড় রচনা লিখলাম কিন্তু রচনার কোনো সাবস্টেন্স নাই, তাহলে রচনার ভ্যালু কি জানেন? জিরো। মেজর আক্তার বলছে সবার শেষে আমি বাংলাদেশের নেতৃত্ব দেব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কথাটা এটা হইল না, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। মেজর আক্তার যদি আন্দোলনের ডাক দেয় আর পিছনে 20,000 মানুষ নামবে না, 10,000 মানুষ নামবে না, একা যদি ডাক দেয় নামবে না। কারণ মেজর আক্তারের বাপের নাম, আমার বাপের নাম, কর্নেল হাসিনের বাপের নাম জিয়াও না, মুজিবও না। তাইলে আমরা এই নেতৃত্ব কেমনে দেব? আমাদেরকে কি করতে হবে? আমাদের একটা ইদার আমাদের কোয়ালিটি আর্ন করতে হবে এবং এটাকে ব্যবহার করা শিখতে হবে, নতুবা এই বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে পছন্দ করি বা না করি, তাদের সাথে একটা ল্যাডার আমাদেরকে তৈরি করতে হবে। এক্ষেত্রে আমি বিশ্বাস করি থিওরি অফ কনফুসিয়াস। থিওরি অফ কনফুসিয়াস হইছে যে তুমি যদি দেখো তুমি রাজা হইতে পারো না, তাইলে রাজার সাথে কাজ করা শুরু করো, ওই রাজাটা যদি বলদ হয়। কারণ ওই রাজাই তো নিয়ন্ত্রণ করে সিস্টেম, দেয়ারফর ওই সিস্টেমের সাথে কাজ করতে গেলে ওটা দরকার। এখন বাংলাদেশে বর্তমান যে শাসন পদ্ধতি, বাংলাদেশ যে সোশ্যাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারে একটা জিনিস আমাদেরকে করতে হবে। আমরা যদি প্রতিবেশী সুলভ আচরণ ভারতের কাছ থেকে আশা করি, আমাদেরকে চিন্তা করতে হবে গত 55 বছরে ভারত একটিবারের জন্য আমাদের সাথে প্রতিবেশী সুলভ কোনো আচরণ করেছে কিনা।